আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি এডুকেশন থেকে তোমাদের মুন্না ভাইয়া। সো আজকে কিন্তু আমরা উচ্চতর গণিতের সুন্দর একটি ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত করব। সো তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে একটু ভয়ে ছিলা যে ভাইয়া অনেক অনেক তোমাদেরকে রিকোয়েস্ট, আলটিমেটলি আমরা পাইছি, তোমাদের রিকোয়েস্ট পেয়েছি আমাদের পেজে, কমেন্ট সেকশনে, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় যে ভাইয়া আপনারা ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গিয়েছে কিন্তু উচ্চতর গণিত এখনও হয়নি, জীববিজ্ঞান ক্লাস এখনও হয়নি। সো আমরা উচ্চতর গণিতের ক্লাসের জন্য অপেক্ষা করতেছি তোমাদের সবার রিকোয়েস্টের ভিত্তিতে। সো আজকে আমরা উচ্চতর গণিত ম্যারাথন ক্লাস নিয়ে চলে এসেছি। সো তোমরা সবাই আমাকে একটু বলো যে আমার কথা তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং পিছনের স্ক্রিন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। সো সবাই একটু আমাকে জানাও, আমি একটু তোমাদের চেক করে নেই যে সব কিছু পারফেক্ট আছে কিনা। তোমরাও আমাকে একটু জানাও, আমরা খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, এই তো ইতিমধ্যে তোমরা অনেকেই চলে আসতেছো। ওকে, প্রচণ্ড গরম আসলে বাহিরে। সো তোমরা এই সময়ে ক্লাস করতে আসতেছো। ওকে, হ্যাঁ, এই তো সবাই চলে আসতেছো। সবাই একটু আমাকে জানাও, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা কেমন আছো? পরীক্ষা একদম সন্নিকটে, তাই না? আলটিমেটলি একদম দরজায় কড়া নাড়তেছে। সো এই সময়ে আমরা আমাদের আজকের উচ্চতর গণিত ম্যারাথন ক্লাসটা খুব সুন্দরভাবে এমনভাবেই তোমাদেরকে আলটিমেটলি সাজানো হয়েছে এই ক্লাসের স্লাইডগুলো বা ক্লাসের প্রশ্ন অ্যানালাইসিস করে, যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা যেরকম জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছর যে প্রশ্নটা করেছে ওই প্যাটার্ন মেনটেন করেই কিন্তু আলটিমেটলি আমরা আমাদের ক্লাসের স্লাইডটা সাজাইছি। সো আমরা চেষ্টা করব যে একটা টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসছে ওই প্রশ্নটা আর কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সব কিছু ক্লিয়ার আউট করে দেওয়ার, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি যেই গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে সেখান থেকেই কিন্তু আমি তোমাদেরকে বেশি বেশি প্রশ্ন সমাধান করাই দেবো এবং ওইখান থেকে ওভারঅল একটা সাজেশন দিয়ে দিব। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এই ম্যারাথন ক্লাসগুলোর উদ্দেশ্যই হচ্ছে যাতে করে তোমরা পরীক্ষার হলে সর্বোচ্চ সংখ্যক বেনিফিটেড হও, কমন পাও, এবং হুবহুব যদি কমন নাও আসে তাহলে যাতে একদম টাইপ আমাদের 100% কমন চলে আসে। ওকে, সো আর বেশি কথা বলবো না, চলো আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে আমরা চলে যাই। ঠিক আছে? সো সবাই একটু আমাকে রেসপন্স করতে হবে ক্লাসে, বুঝতে পারছো? অবশ্যই ক্লাসের মধ্যে রেসপন্স করতে হবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে যে ভাই এই জায়গাটা বুঝি নাই, আবার বুঝাই দেন। ওকে, যেহেতু উচ্চতর গণিত তোমাদের অনেকের কাছেই কঠিন লাগে, সো আমি চেষ্টা করব একদম খুব সহজভাবে বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাব। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। সো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ভাইয়া জীববিজ্ঞান ক্লাস কবে হবে। জীববিজ্ঞান ক্লাসটা কিন্তু তোমাদের 24 এপ্রিল, অর্থাৎ কালকে বিকাল 5টায় হবে। ওকে, আজকে আমরা উচ্চতর গণিত ক্লাস নিচ্ছি, কালকে জীববিজ্ঞান ক্লাস হবে। আর অলরেডি তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসটা কিন্তু হয়ে গিয়েছে, যারা এখনও করনি তারা অবশ্যই করে নিবা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সর্বপ্রথম আমরা সরলরেখা চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আমি যদি একদম সোজা বাংলা কথায় বলে দিই যে ভাইয়া কোন অধ্যায়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সবার আগে সরলরেখা। তারপরে যদি আমি বলি যে ভাই ত্রিকোণমিতিক অনুপাত থেকেও আসে, আবার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকেও আসতে পারে। ওকে, সো এই দুইটা চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন যেরকম বিগত বছরে করেছে ওই প্যাটার্নকে ফলো করে আজকের ক্লাসটা সাজাইছি। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যেখান থেকে যতটুকু লাগবে আমরা ততটুকুই আজকের ক্লাসে করব। ওকে, সো দেখো আমরা আজকে একদম শুরুই করব সরলরেখা দিয়ে, কারণ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই সরলরেখা চ্যাপ্টার। বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2টা কোশ্চেন আসছিল কিন্তু এইখান থেকে। সো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, একদম সরলরেখা চ্যাপ্টারটা আমরা খুব সুন্দরভাবে কভার আউট করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের কি বলতেছে যে ভাইয়া কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে কত, -1, √3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। তাহলে দেখো কার্তেশীয় এবং পোলার বেশ গুরুত্বপূর্ণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো কার্তেশীয় স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া, আর পোলার স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? কার্তেশীয় স্থানাঙ্ককে কিন্তু আমরা জানি যে ভাইয়া আমাদের XY দ্বারা প্রকাশ করা হয়, আর পোলার স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, R θ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো তোমার দেওয়া আছে কার্তেশীয়, যাইতে হবে কি পোলারে, তার মানে এইটা আমাদের X এর মান, আমরা বলতে পারবো এটা আমাদের Y এর মান। এখন তোমাকে R θ তে যাইতে হবে। তাহলে আমরা বেসিক সূত্র কি জানি ভাইয়া R নির্ণয়ের, যে ভাইয়া R √x² + y²। আবার θ নির্ণয়ের বেসিক সূত্র কি জানি, যে ভাইয়া tan ইনভার্স মডুলাস y/x। এইখানে একটা ঝামেলা আছে, এইখানে কিন্তু আলটিমেটলি শর্ত সাপেক্ষ
শর্ত সাপেক্ষ। দেখো একটা বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করে দিই। দেখো আমাদের এইটা কোন চতুর্ভাগের জন্য, এটা হচ্ছে আমরা যে সূত্রটা লিখলাম এই থিটার যে সূত্রটা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য। দেখো চতুর্ভাগ অনুযায়ী আমাদের থিটার সূত্র চেঞ্জ হয়ে যাবে। যদি আমি বলি যে ভাইয়া প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। সো প্রথম চতুর্ভাগের বেলায় আমাদের থিটা, তারপরে দ্বিতীয় চতুর্ভাগ কি ভাই, এই পুরাটার মান কত, পাই না, তার মানে পাই মাইনাস থিটা হবে। আর এটা কি পাই প্লাস থিটা, আর এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের 2 পাই মাইনাস থিটা। তাহলে দেখো আমাদের চতুর্ভাগ কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। ধাপ করে পোলারে নিয়ে যাইতে বলছে, থিটার জায়গায় আমরা tan ইনভার্স y ডিভাইডেড বাই x বসাবো না। এখন চতুর্ভাগ চিনবো কিভাবে যে ভাইয়া এই স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে আছে, এটা চিহ্নটা বলে দিবে, ঠিক আছে, চিহ্নটা বলে দিবে। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এইখানে কি থাকবে, এইখানে অল পজিটিভ মানে দুইটাই পজিটিভ, আর এটা কি দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমরা জানি এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। তাহলে এখানে কি মাইনাস প্লাস থাকবে, আর এখানে কি থাকবে ভাইয়া মাইনাস মাইনাস, এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস। তার মানে আমি যদি তোমাকে একটু ফাইন্ড আউট করে দেই, দেখো আমাদের এই যে চিহ্ন দেখে বুঝতে হবে যে ভাইয়া তোমার যে প্রশ্নটা আছে এটা কোন চতুর্ভাগে আছে। তো সবার আগে আমাকে একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও দেখি যে এই স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে আছে বলো। যে ভাইয়া -1,3, দেখি তোমরা ধরতে পারো কিনা। -1,3 কোন চতুর্ভাগে আছে ভাইয়া বলো তো দেখি। -1,3 কোন চতুর্ভাগে আছে, -1,3 কোন চতুর্ভাগে আছে বলো। -1,3 কোন চতুর্ভাগে আছে, সবাই একটু বলো দেখি, দেখি সবাই একটু বলো। সবাই বুঝে বুঝে কমেন্ট করবা, ঠিক আছে, সবাই বুঝে বুঝে কমেন্ট করবা, সবাই বুঝে বুঝে কমেন্ট করবা, সবাই বুঝে বুঝে কমেন্ট করবা, ওকে। ভুল হোক কোনো সমস্যা নাই, আজকের ক্লাসে আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিব, ওকে। সবাই একটু কমেন্ট করে দেখি যে ভাইয়া আমাদের -1,3 এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, -1,3 এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। দেখো মাইনাস প্লাস, তাহলে এখানে মাইনাস প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস একটু আগেই তোমাদেরকে দেখাইছি। সো মাইনাস প্লাস থাকলে কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের বেলায় সূত্রটা কি, যে ভাইয়া পাই মাইনাস আমাদের থিটা করতে হবে, ওকে। তাহলে আমরা চলো আগে আর এর মানটা বের করে নিই। তাহলে আর এর মানটা কত হবে, রুট ওভার যে 1 এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস থাকলে প্যারা নাই, স্কোয়ার করলে তো প্লাসই হবে। আবার ওয়াই এর মান কত, √3, তাহলে √3 তার উপরে স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আসতেছে কত, স্কোয়ারের রুট কাটা 3 আর একে 4, তার মানে √4 আমাদের আসতেছে কত 2, আর এর মান কত পাইলাম 2 পাইলাম। এখন এই থিটার মান কি এটা বসাবো না, থিটার সূত্র কি বসাবো, যে ভাইয়া থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। দেখো যেহেতু এই সূত্রে মডুলাস থাকে, তার মানে তোমাকে চিহ্ন নিয়ে বেশি একটা প্যারা খাইতে হবে না। যেহেতু ভাইয়া কি থাকে, মডুলাস থাকে, তার মানে এখানে মাইনাস থাকলেও প্লাসে হয়ে যাবে, তাহলে চিহ্ন নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে আমরা জাস্ট বসাই দিব ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই এর মান কত, √3 ডিভাইডেড বাই আমাদের 1, দ্যাট মিনস √3 আসতেছে। সো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমাদের এইখান থেকে আমরা যদি দেখি যে ভাইয়া tan কত ডিগ্রির মান √3 বলো দেখি, tan কত ডিগ্রির মান √3, tan কত ডিগ্রির মান √3, 60। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা 60 বাদ দেই, তাহলে 180 মাইনাস 60, তাহলে কত হবে, 120 ডিগ্রি হবে। তাহলে আমাদের আসতেছে কত ভাইয়া, 120 ডিগ্রি। তার মানে আর এর মান কত পাইছি 2, এবং থিটার মান কত পাইছি 120 ডিগ্রি। তাহলে 2 আর 120 ডিগ্রি কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে আমাদের এ নাম্বারটা রাইট আনসার। সবাই কি বুঝছো? সো দেখো আমাদের পোলার কার্তেশীয় থেকে প্রশ্ন আসলে বেইন ঝামেলাটা লাগবে এই থিটার বেলায়। থিটা ধাপ করে জাস্ট tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স বসাই দেওয়া যাবে না, আমাদের চতুর্ভাগ অনুযায়ী খেয়াল করতে হবে যে ভাইয়া কোন চতুর্ভাগ আছে, এবং সেই চতুর্ভাগ অনুযায়ী আমাকে সূত্র বসাইতে হবে। সবাই কি ক্লিয়ারলি বুঝছো কিনা বলো দেখি, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা ভাইয়া, সবার ক্লিয়ার কিনা। দেখো আমি একদম ধরে ধরে বেসিক থেকে বোঝানোর ট্রাই করতেছি, ওকে। সো তোমার যদি উচ্চতর গণিতের বেসিক আগে খারাপও থাকে কোনো সমস্যা নাই, আজকের ক্লাসে আমি একদম রুট লেভেল থেকেই পড়াই দিব, ওকে। তুমি জাস্ট খালি ক্লাসে মনোযোগ দাও, ইনশাল্লাহ তুমি সব কিছুই বুঝতে পারবে। আমি একদম ধরে ধরে শিখাবো, আমি জানি তোমাদের উচ্চতর গণিতে সব থেকে বেশি সমস্যা হয়, এই জন্য আমি একদম বেসিক থেকে পড়াবো। যদি আগের সেইভাবে নাও পড়া থাকে কোনো সমস্যা নেই, আজকের ক্লাসটা করে যাও ভাই। যদি আমাদের এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তুমি 100% শিওর থাকো উত্তর করতে পারবা, ওকে। সো এখন দেখো তোমাদের একটা মজার ট্রিক্স দেখাই দেই। ট্রিক্সটা কি ভাইয়া, দেখো আমি যদি পরীক্ষার্থী হইতাম, পরীক্ষার হলে জীবনও আমি এই পুরো ম্যাথটা সমাধান করতাম না, তার আগে উত্তর দাগাই দিতাম। এখন এটা আবার কেমন কথা ভাই, ম্যাথ না করে উত্তর কেমনে দাগাবেন? আসো, যখন তুমি দেখবা উচ্চতর গণিতে স্থানাঙ্ক ব্যবস্থায় উত্তর থাকবে, দ্যাট মিনস স্থানাঙ্ক মানে কি রে, স্থানাঙ্ক মানে কি, স্থানাঙ্ক মানে হচ্ছে এই যে এক্স ওয়াই ফরম্যাট, স্থানাঙ্ক ব্যবস্থায় যদি উত্তর থাকে, তাহলে দেখো এখানে স্থানাঙ্ক ব্যবস্থায় উত্তর না, দেখো ভুজ অংশ আছে কোটি অংশ আছে, ভুজ অংশ আছে কোটি অংশ আছে, তার মানে এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ভাইয়া ভুজ, তাই না, আর এটাকে আমরা বলতে পারি কোটি, তাই না।
সো দেখো যখনই তুমি দেখবা সেটা যেই অধ্যায়েরই হোক না কেন যে ভাই স্থানাঙ্ক ব্যবস্থায় উত্তর আছে এক্স ওয়াই এতে উত্তর আছে, সবার আগে তুমি যদি একটু স্মার্টলি চিন্তা ভাবনা করো তাহলে দেখো তুমি উত্তর করার আগেই সঠিক উত্তর দাগা দিতে পারবা, মানে অ্যান্সার আনার আগেই। কেমনে দেখো, এই যে ভাই আমরা সর্বপ্রথম আর এর মানটা কত পাইছি, আমাদের ভুজের মান 2 না, দেখো 2। আমি কি করতাম যে ভাইয়া থিটার মান না বের করেই আগে অপশনগুলো তাকাইতাম যে ভাইয়া 2 অপশনটা কি আর কোনো অপশনে আছে সেটা আগে খুঁজি। চলো দেখি যে এখানে 4 আছে, এটা হবে না, এখানে 1 আছে, এটা হবে না, এখানে 0 আছে, এটা হবে না। তাহলে চোখ বন্ধ করে তুমি কোনটা দাগাইতে পারতা, এ নাম্বারটাই দাগাইতে পারতা, 100% শিওর রাইট আনসার। তুমি এখানে থিটার মানটা যদি নাও বের করতা, থিটার মান না বের করেও তুমি কি করতে পারতা, রাইট আনসার দাগা দিতে পারতা। সো পরীক্ষার হলে না উচ্চতর গণিতে সব থেকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেশি প্যারা খাবা, যে ভাইয়া দেখবা ভালো প্রিপারেশন আছে, তুমি সবই পারতা কিন্তু টাইমের অভাবে সব কিছু করতে পারো নাই, ঠিক আছে। সো উচ্চতর গণিতে কিন্তু একটু স্মার্টলি তোমাকে ক্যালকুলেশন করতে হবে, স্মার্টলি চিন্তা ভাবনা করতে হবে। যখনই তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় দেখবা, তুমি প্রথম অংশটা অর্থাৎ এক্স অংশ মান বের করার পরে অপশনের দিকে তাকাবা। ম্যাক্সিমাম ম্যাথের কোশ্চেনে দেখবা যে ওই এক্স এর মান একটাই থাকবে, এবং তোমাকে তাহলে ওয়াই এর মানটা অর্থাৎ কোটি অংশটা না বের করেই তুমি ওটা চোখ বন্ধ করে নিশ্চিতভাবে ওটা উত্তর দাগা দিতে পারবা। বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার রে? সবার কি ক্লিয়ার ভাইয়া, বলো তো দেখি, সবাই কি ক্লিয়ার? দেখো তার মানে আমার কথা হচ্ছে যে ভাই স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো টাইপের কোশ্চেন যদি থাকে তাহলে আমরা এক্স এর মান আগে বের করব, তারপরে অপশন টেস্ট করব। তার মানে কি এখানে আমাকে অপশন টেস্ট করতে হবে। দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেনেই আলটিমেটলি অপশন টেস্ট করে তুমি ওয়াই এর মান না বের করে উত্তর দাগা দিতে পারবা। এটা হচ্ছে স্পেশাল ট্রিক্স। ওকে, এটা হচ্ছে কি ভাইয়া, স্পেশাল ট্রিক্স। এটা কি ভাইয়া, এটা হচ্ছে স্পেশাল ট্রিক্স। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে এই পোলার কার্তেশীয় তোমাদের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ভাই সহজ হবে, তোমরা একদম নিশ্চিত থাকো যে ভাইয়া বেসিক তোমার যদি ক্লিয়ার থাকে তুমি এমনিতেই উত্তর করতে পারবা, আহামরি খুব কঠিন প্রশ্ন আসবে না। ওকে, দেখো তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল টু 0 এই কার্তেশীয় সমীকরণের পোলার সমীকরণ কত, মানে কি ভাইয়া, পোলার মানে হচ্ছে আর থিটা, তাই না। তাহলে এখানে তোমাকে দেওয়া আছে যে ভাই এই কার্তেশীয় সমীকরণ থেকে, দ্যাট মিন্স এইখানে কার্তেশীয় কেমনে বুঝলাম, কারণ এখানে এক্স আছে আর ওয়াই আছে, কারণ কার্তেশীয় সিম্বলই হচ্ছে এক্স ওয়াইতে তোমার থাকবে। ওকে, তাহলে আমাকে এখন কার্তেশীয় থেকে কোথায় যাইতে হবে, পোলারে যাইতে হবে। তাহলে আমাকে যেমনেই হোক টার্গেট হচ্ছে আমাকে এক্স ওয়াইকে ভিনিশ করতে হবে, কারণ পোলার মানেই হচ্ছে আর থিটা, পোলার মানেই হচ্ছে তোমাকে আর থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে চলো এখানে দেখি আমরা, তাহলে আমরা বেসিক কি সূত্র জানি যে ভাইয়া আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি যে ভাইয়া আর কস থিটা, এই সূত্র সবার জানা আছে। আবার ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, আর সাইন থিটা, এই সূত্র আমার সবার জানা আছে, তাই না। আচ্ছা, তাহলে দেখো এটাকে একটু কাস্টমাইজ করে নেই যে ভাইয়া আমরা এইখান থেকে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা 2ax লিখতে পারি না। দেখো কিচ্ছু করে নেই, জাস্ট খালি মাইনাসটা ওই পাশে পার করে দিছি, কিচ্ছু করে নেই ভাইয়া, জাস্ট মাইনাসটা ওই পাশে পার করে দিছি। তাহলে দেখো এখন আমাকে এক্স আর ওয়াইকে ভিনিশ করতে হবে, কারণ আমাকে পোলারে যাইতে হবে। তাহলে এক্সের জায়গায় এক্সের সূত্র বসাই দাও। তার মানে যদি একবারই স্কোয়ার করে দেয়, আর কস থিটার উপর স্কোয়ার করলে আর স্কোয়ার কস স্কোয়ার ধরো থিটা, আবার এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2ax। ওকে, তাহলে দেখো যখনই তুমি দেখবা সাইন আর কস একসাথে চলে আসছে, তখনই তোমাকে ত্রিকোণমিতিক একটা সূত্র মাথায় রাখতে হবে যে ভাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1। তাহলে দেখো তো ওইটা ফরমেশন আনা যায় কিনা, হ্যাঁ অবশ্যই যাবে, কারণ মাঝে মাইনাস আছে। তাহলে চলো আমরা এইখান থেকে কি কমন নিতে পারি, আর স্কোয়ার কমন নেই। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমাদের কি আসবে 2ax। তাহলে এই পুরো অংশটার মান কত ভাই 1, তাহলে এটা লেখার দরকার নাই। তাহলে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2ax, তাই না। আর স্কোয়ার ইকুয়াল টু 2ax পাচ্ছি, আর স্কোয়ার ইকুয়াল টু 2ax। এখন দেখো তো আমাদের তো ভাই এই এক্সটাও তো রাখা যাবে না, কারণ আমাকে পোলারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু এই এক্সটারও সূত্র ভাঙাই দিই। তাহলে 2ax এর মানে কি আর কস থিটা, আর কস থিটা। তাহলে দেখো এইখান থেকে একটা আর কাটো আর এইখান থেকে একটা আর কাইটা দাও। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আর ইকুয়াল টু 2a cos থিটা। দেখো তো এই সমীকরণে এখন কি কোথাও কি আমাদের হচ্ছে, এখন কি কোথাও কি আমাদের দেখো তো আমাদের আর এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, এক্স ওয়াই কিন্তু বিলীন হয়ে গেছে। তাহলে এক্স ওয়াই যখনই বিলীন হবে তখনই বুঝবো যে না আমার সমীকরণটা কি কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট হয়ে গেছে। দেখো এখানে আর আর থিটার মধ্যে সীমাবদ্ধ আছে, আর আর থিটা। তাহলে দেখো তো আর ইকুয়াল টু 2a cos থিটা, আর ইকুয়াল টু 2a cos থিটা, আর ইকুয়াল টু 2a cos থিটা কোথায় আছে, দেখো আর ইকুয়াল টু a cos থিটা হবে না, 2a cos থিটা। দ্যাট মিন্স আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। দ্যাট মিন্স কি ভাইয়া, আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি ভাইয়া, সবাই কি বুঝতে পারছি বলো তো দেখি, সবাই কি বুঝতে পারছি আমরা, সবাই কি বুঝতে পারছি। এই আচ্ছা তোমরা ক্লাসটা দেখো, আজকের এই ক্লাসটা
যারা করতেছো তোমরা দুইটা জায়গায় সেপারেট করে করে কমেন্ট করতেছো, আমার কমেন্ট দেখতে অসুবিধা হচ্ছে। সবাই ক্লাসটা আমাদের আই এডুকেশন সায়েন্স পেজ থেকে করো, আই এডুকেশন সায়েন্স পেজ থেকে করো, ঠিক আছে? আই এডুকেশন সায়েন্স পেজ থেকে করো। আমি এইখান থেকে কমেন্ট দেখতেছি, তাহলে আলটিমেটলি আমার কমেন্ট দেখতে সুবিধা হবে। তোমরা অনেকে আই এডুকেশন সায়েন্সে করতেছো, আবার আর অনেকে আই এডুকেশনে করতেছো। সো আমি চাই যে তোমরা একটু আমাদের আই এডুকেশন সায়েন্স পেজটা থেকে ক্লাস করো, তাহলে আলটিমেটলি আমার কমেন্ট দেখতে সুবিধা হবে। ওকে, সো সবাই আই এডুকেশন সায়েন্স পেজটা থেকে একটু ক্লাসটা করো। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো আমাদের নেক্সট প্রশ্নটা কি আছে ভাইয়া, আমাদের নেক্সট প্রশ্নটা একটু দেখার ট্রাই করি। সো এখানে বলছে যে ভাইয়া 2,-4 -3,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা কি অনুপাতে ছেদ করে। দেখো এটার একটা স্পেশাল ট্রিক্স তোমাকে শেখাই দেই। যখনই তুমি সরলরেখার চ্যাপ্টারে অক্ষ দেখবা, অক্ষ মানেই মুন্না ভাইয়ের স্পেশাল একটা টেকনিক কি মনে রাখবা, যে ভাইয়া বিপরীত। কি মনে রাখবা ভাইয়া? বিপরীত। অক্ষরেখা মানে কি? বিপরীত। অক্ষরেখা মানে কি? বিপরীত। এটার অনেক কাজ আছে, সামনে আমরা অনেক কাজে লাগাবো। দেখো যে ভাইয়া আমাদের এখানে কি বলছে, যে ভাইয়া এক্স অক্ষরেখা কি অনুপাতে আমাদের বিভক্ত করবে, এই অনুপাতটা তোমাকে বের করতে হবে। দ্যাট মিনস আমাদের m1 ডিভাইডেড বাই m2 বের করতে হবে। তাহলে অক্ষরেখা মানে কি? আমি বলছি বিপরীত। তাহলে এক্স এর বিপরীত কি? ওয়াই। তাহলে আমাদের সূত্র হবে -y1 ডিভাইডেড বাই আমাদের y2। এটাই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? আর এইখানে যদি বলতো যে ভাইয়া এক্স না ওয়াই অক্ষরেখা, ওয়াই অক্ষের সাপেক্ষে তোমাকে যদি অনুপাত বের করতে বলতো, তাহলে ওয়াই এর বিপরীত কে? ওয়াই এর বিপরীত হচ্ছে এক্স। তার মানে আমাদের সূত্র হইতো m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু -x1 ডিভাইডেড বাই x2। বুঝছো? তাহলে আমাদের এই দেখো এই কনসেপ্টটা কিন্তু অনেক কাজে লাগবে, যে ভাইয়া অক্ষ মানেই বিপরীত বসাই দিব, অক্ষ মানেই বিপরীত। একটু পরে সামনে আরো কাজে লাগবে। দেখো তাহলে আমাদের সূত্রটা, আমাদের মাইনাস, তো মাইনাস রেখে দাও y1। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের y2। তাহলে y1 এর মান কত? -4, চিহ্ন অবশ্যই নিতে হবে, ডিভাইডেড বাই y2 এর মান কত? 6। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, দ্যাট মিনস 2:3। আমাদের অ্যান্সার কত আসতেছে? 2:3। তাহলে 2:3 কোথায় আছে? এই তো ভাইয়া ফ্যান্টাস্টিক ভাবে আমাদের ডি নাম্বারটা। সো যখনই অনুপাত আকারে প্রশ্ন থাকবে একটু চোখ কান খোলা রাখবা, কারণ অনুপাতের উল্টা ভার্সনটা তোমার অপশনে অবশ্যই থাকবে। দেখো 2:3, দেখো এই যে প্রথমটায় আছে 3:2। তার মানে তুমি যদি কি করো, তাড়াহুড়া করো, দেখার ভুলের কারণে তোমার প্রশ্নের উত্তর ভুল হয়ে যেতে পারে। সো কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। যখন অনুপাতের প্রশ্ন তুমি দাগাই দিবা, তাহলে মুন্না ভাইয়া কি খেয়াল রাখতে বললাম, যে ভাইয়া অনুপাতটার বিপরীত ভার্সন কিন্তু তোমাকে স্যারেরা অপশনের মধ্যে দিয়ে রাখবে, তুমি যাতে ভুল করো। সো এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, একটু দেখে শুনে দাগাইতে হবে। তারপর আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় থাকলে একটু আগেই তোমাকে বলছি যে ভাইয়া তুমি এক্স এর মান, দ্যাট মিনস ভুজের মানটা বের করে আগে অপশন টেস্ট করবা, দেখবে ম্যাক্সিমাম টাইমে তুমি সঠিক উত্তরটা ছাড়া আর কাউকে দেখতে পারবে না। তার মানে তোমার এখানে টাইম ম্যানেজমেন্ট সেভ হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। তাহলে চলো আমরা কি করবো ভাইয়া, নেক্সটে চলে যাই। তাহলে আমরা কি করব, নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলতেছে, নেক্সটে দেখো, নেক্সটে তোমরা আমাদের সবাই আমাদেরকে মেসেজ দাও যে ভাই আপনাদের সেকেন্ড টাইম ব্যাচটা কবে থেকে শুরু হবে, সেকেন্ড টাইম ব্যাচের আপডেট কি। দেখো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে ভাবতেছো, সো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি। এখানে তোমাদের দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের আলটিমেটলি 30টা করে ক্লাস, লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা ক্লাসের সংখ্যা বাড়াই দিছি কেন? কারণ তোমরা যেই ভুলের কারণে ফার্স্ট টাইমে চান্স মিস হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল, হয় নাই, যাতে ওই ভুলগুলো আর রিপিট না হয়। আমরা আমাদের ক্লাসের মধ্যে এমনভাবে তোমাকে কম্প্যাক্ট আকারে পড়াই দিব, একটা করে ক্লাস, আমাদের একটা অধ্যায় একটা ক্লাসেই আমরা শেষ করবো না, 2 থেকে 3টা 4টা ক্লাসের মধ্যে একটা অধ্যায় শেষ করবো। মানে একটা অধ্যায় একদম ধরে ধরে খুঁটিনাটি আমরা সব কিছু পড়বো ইনশাল্লাহ। সো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাস, আর গিফট হিসাবে তোমরা বাংলা ইংরেজি ক্লাস পেয়ে যাবা, কারণ অনেক ইউনিভার্সিটিতে বাংলা ইংরেজি অপশনাল সাবজেক্টের পরিবর্তে দাগানো যায়। সো আরও অনেক অনেক ফিচার থাকবে। সো তোমরা যারা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে চাও বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, আমাদের আই এডুকেশন পেজে মেসেজ দিলে তোমাকে বিস্তারিত বলে দিবে। ওকে, কোর্স ফি মাত্র 3,999 টাকা। ওকে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। দেখো এখানে কি বলছে, যে ভাইয়া 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, -2,3, 2,4, 1,-2। শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করো। ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করো। তাহলে দেখো আমাদের ধরো এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের শীর্ষ দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ধরো x1 y1 দেওয়া আছে, এইটা আমাদের x2 y2 দেওয়া আছে, এটা আমাদের কি ভাইয়া x3
y3 দেওয়া আছে। এখন তোমাকে ভরকেন্দ্র, দ্যাট মিনস এই যে জি এর মান বের করতে বলছে, দ্যাট মিনস এই যে এক্স আর ওয়াই এর স্থানাঙ্কটা বের করতে বলছে। ওকে, সো ভরকেন্দ্র বের করার সূত্র কি ভাইয়া? দেখো খুবই সহজ, এক্স ইকুয়াল টু, মানে এক্স কি ভুজ অংশ না, তাহলে কি ভাইয়া মনে রাখবা যে ভাইয়া সবগুলা স্থানাঙ্কর ভুজ অংশ যোগফল ডিভাইডেড বাই কয়টা বাহু? 3টা বাহু, 3 দ্বারা ভাগ করবো। তাহলে এইখানে ভুজ অংশকে x1, এখানে ভুজ অংশকে x2, এখানে ভুজ অংশকে x3, তার মানে আমরা x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কয়টা বাহু ছিল? 3টা, 3 দ্বারা ভাগ করে দেবো, এইভাবে মনে রাখবা। তাহলে ভুজ অংশ বের করতেছি, সবগুলা ভুজ অংশ যোগ আর নিচে 3 দ্বারা ভাগ। আবার যখন আমরা কোটি অংশ বের করবো y এর মান, তাহলে আমরা সবগুলা কোটি যোগ করে দিব, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3 দ্বারা ভাগ করে দিব। ওকে, তাহলে এখন মান বসায় দিই আমরা। দেখো -2 2 আর হচ্ছে 1, তার মানে এখানে -2 প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3, আর এখানে কত আসতেছে? দেখো 3 4, দ্যাট মিনস 3 প্লাস 4 মাইনাস আমাদের 2, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3, তাহলে এখানে কত আসতেছে? 2 2 কাটা, তাহলে 1/3, আর এখানে কত আসতেছে যে ভাইয়া আমাদের 4, 5 6 7, 7 থেকে যদি 2 বাদ দাও 5, তার মানে 5 ডিভাইডেড বাই 3। সো এই যে স্থানাঙ্ক ব্যবস্থায় যখন থাকবে, তোমাকে একটা স্পেশাল টেকনিক শিখাইছিলাম যে ভাইয়া যখনই তুমি ভুজকোটিতে থাকবা, উচ্চতর গণিতে ম্যাক্সিমাম টাইপের প্রশ্নই দেখবা যে এরকম ভুজকোটিতে আছে স্থানাঙ্ক সরলরেখা থেকে আসলে, তাহলে আমরা কি করতাম যে ভাই আগে ভুজটা খালি বের করতাম, কারণ টাইম ম্যানেজমেন্ট খেয়াল রাখতে হবে। তাহলে ভুজের অংশের মান কত আসছে? 1/3, তাহলে আমি 1/3 বের করার পরে অপশন চেক করবো। দেখো 1/3 আছে, হবে না, এখানে 1/3 আছে, দেখা মাত্রই দাগাই দিব না, আগে চেক করবো আরও কোথাও 1/3 আছে কিনা, যদি আর কোথাও না থাকে তাহলে চোখ বন্ধ করে দাগাই দিব, আর যদি আর কোথাও থাকে তাহলে তোমাকে ওই যে 2টা মিলে গেছে তখন তো তোমাকে কোটি অবশ্যই বের করতে হবে। তাহলে দেখো তো এখানে 1/3 আছে বাট মাইনাস, এটাও হবে না কারণ আমাদের তো পজিটিভ আসছে। এখানে 1/3 আছে, হবে না। তাহলে দেখো আমি চাইলে এই কোটি অংশ 5 ডিভাইডেড বাই 3, আমারও তো বের হয়েছে 5 ডিভাইড বাই 3, এটা না বের করেই আমি এটা উত্তর দাগাই দিতে পারতাম এবং 100% শিওর উত্তর রাইট হইতো। কেন? কারণ আমরা এই স্মার্ট ট্রিক্সটা যদি অবলম্বন করি যে ভাইয়া তোমাকে কি করতে হবে, ভুজ অংশ বের করে অর্থাৎ এক্স এর মান বের করেই তুমি অপশন টেস্ট করতে যাবা, এক্স এর মান বের করেই তুমি কি করবা? অপশন টেস্ট করতে যাবা, এক্স এর মান বের করেই তুমি অপশন টেস্ট করতে যাবা। ওকে, বুঝতে পারছি? এই তো সবাই অ্যান্সার করছো, তৃষা, তারপরে হচ্ছে তাহিয়া। ওকে, এই সবাই একটু আজকের ক্লাসটা আমাদের আই এডুকেশন সায়েন্স পেজ থেকে করো, কারণ আমি আই এডুকেশন সায়েন্স পেজের কমেন্টগুলো দেখতেছি। ঠিক আছে, সবাই আই এডুকেশন পেজটা থেকে না করে আমাদের আই এডুকেশন সায়েন্স পেজটা থেকে করো। ওকে, ক্লাসটা আই এডুকেশন সায়েন্স পেজ থেকে করো, যাতে করে আমি তোমাদের কমেন্টগুলো খুব সহজেই দেখতে পারি। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাই। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া আমাদের হচ্ছে 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল। এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা দেখো যদি কখনো দেখি যে ভাইয়া এইখানে কি আছে, আমাদের হচ্ছে 0 0 স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এই ক্ষেত্রফল বের করার জন্য একটা স্পেশাল ট্রিক্স দিয়ে তাড়াতাড়ি করতে পারবো, এটাকে বলা হয় শূন্যকরণ পদ্ধতি। শূন্যকরণ পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? যদি কোনো স্থানাঙ্ক 0 0 থাকে তাহলে তুমি কি করবা যে দূরে ইন্টু দূরে, কাছে ইন্টু কাছে, দূরে ইন্টু দূরে, কাছে ইন্টু কাছে ডিভাইডেড বাই 2, তাহলে কি ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস দিতে হবে। তারপরে আমি সূত্র কি দিলাম যে ভাইয়া দূরে ইন্টু দূরে মাইনাস কাছে ইন্টু কাছে। এটা আবার কেমন সূত্র, তাই না? দেখো এটা দিয়ে খুব দ্রুত সমাধান করা যায়। দেখো শূন্যকরণ পদ্ধতি, এটাকে বলা হয় কি করণ পদ্ধতি? শূন্যকরণ পদ্ধতি। শূন্যকরণ পদ্ধতি, এটাকে কি বলা হয় ভাইয়া? শূন্যকরণ পদ্ধতি। তার মানে তোমাকে এখানে কিন্তু যে কোনো একটা স্থানাঙ্ক 0 0 থাকতে হবে, আর যদি 0 0 না থাকে তাহলে জোর করে আমরা 0 0 বানিয়ে নিতে হয়, অত কঠিন আসবে না। তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে 0 0 থাকবে, তাহলে 0 0 যদি থাকে তাহলে আমরা শূন্যকরণ পদ্ধতিতে ক্ষেত্রফল নিয়ম কি শিখলাম যে দূরে ইন্টু দূরে, কাছে ইন্টু কাছে। এখন দূরে দূরে কি বুঝাচ্ছি? দেখো এই দুটো স্থানাঙ্কের মধ্যে দূরে দূরে কারা অবস্থান করতেছে? 6 আর 0 না, আর কাছে কাছে কারা অবস্থান করতেছে? 8 আর 4 না, তাহলে দূরে ইন্টু দূরে, তার মানে 6 ইন্টু 0 মাইনাস কাছে ইন্টু কাছে 8 ইন্টু 4, তাহলে 8 ইন্টু 4 ডিভাইডেড বাই 2। ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য এগুলোতে কি আসবে? মডুলাস আসে। তাহলে এখানে তো 0 আসলো, আর এখানে কত আমাদের 32 আসতেছে, 32 ডিভাইডেড বাই 2, তাহলে 16 দুগুণ 32, তাহলে আমাদের 16, তাহলে 16 কোথায় আছে? দেখো তো 16 আছে, এই তো ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, দেখো তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে 3টা এবং ওই স্থানাঙ্কর যদি একটা যে কোনো একটা আমাদের 0 0 স্থানাঙ্ক থাকে, তাহলে আমরা শূন্যকরণ পদ্ধতিতে খুব দ্রুত এটার কি করতে পারবো? এটার ক্ষেত্রফল আনতে পারবো। আর যদি বেসিক স্টাইলে করতে যাই, নির্ণয়ক পদ্ধতিতে করতে হবে, ওইখানে বেশি টাইম লাগবে। ম্যাথে আমি বারবার করে বলতেছি যে ভাইয়া ম্যাথে তোমাকে টাইম ম্যানেজমেন্ট খেয়াল রাখতে হবে,
অবশ্যই অবশ্যই স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে যাতে টাইমের মধ্যে সব কিছু সমাধান করতে পারো। ওকে, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। এই তো পাশের মাহিরা সবার আগে কমেন্ট করছো যে ভাইয়া ঠিক আছে, হ্যাঁ বি নাম্বারটা হবে। ওকে, ধন্যবাদ। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে বলছে যদি এ 2,5, বি হচ্ছে 5,6 এবং ডি হচ্ছে 6,7 বিন্দুত্রয় এ বি সি ডি রম্বসের 3টি শীর্ষবিন্দু হয়, তবে সি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এখানে দেখো আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ডি দেওয়া আছে। তাহলে দেখো আমরা রম্বস অঙ্কন করে নেই যে ভাইয়া এ বি সি, এটা হচ্ছে আমাদের ডি, এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে স্থানাঙ্কগুলো বসাই দাও যে ভাইয়া 2,5 এখানে বসাই দাও, 5,6, সি তো বের করবো, ডি কত দেওয়া আছে 6,7। তাহলে এখন আমাদের এই সি স্থানাঙ্কটা বের করতে হবে। সো এইটাও আমরা একটা দেখো একটু স্মার্টলি চিন্তা ভাবনা করবো। দেখো এইটার নিয়মটা কি ভাইয়া, এটার নিয়মটা হচ্ছে দেখো আমাদের এই যে 2 আছে না, এখানে কত আছে 6, তাহলে এইখানে কত বাড়লো ভাইয়া দেখো তো, 2 থেকে 6 হয়েছে, তাহলে +4 হয়েছে। আবার এখানে আছে 5, এখানে আছে 7, কত বাড়লে +2 বাড়ছে। সো আমরা এই অংশটা থেকে সেম কাজ করে দিব। তাহলে 5-এর থেকে কত বাড়াবো, 4 বাড়াবো, তাহলে 5 আর 4 9। আর এখানে 6-এর সাথে কত বাড়াবো, 2 বাড়াবো, এখানে 6 7 8, 6 7 8 হবে। তাহলে আমাদের এইটাই হচ্ছে রাইট আনসার। তাহলে আমাদের 9 আর 8 কোথায় আছে ভাবা, 9 9 9 9 আর 8 9 আর 8, এই তো বি নাম্বারটা রাইট আনসার। দেখছো, কিন্তু এইখানে একটা শর্ত আছে। কি শর্ত, সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শর্তটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা তুমি এর পরে বি বসাইছো, সি বসাইছো, সি ডি বসাইছো। সো এইটা মনে রাখার জন্য আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন এডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমি এইভাবে মনে রাখতাম যে ভাইয়া ক্লোকওয়াইজ ঘুরাইতে হবে। তাহলে ক্লোকওয়াইজ মানে কি, এই যে আমাদের এইভাবে আমরা ক্লোকওয়াইজ ঘুরাই না। তাহলে দেখো এইখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, বি এর পরে কখনোই এইখানে তারপরে সি, এ দেখো এইভাবে ক্লোকওয়াইজ সারি সারিভাবে বসতেছে, এইখানে হচ্ছে ডি। ঠিক আছে, তুমি এই শর্টকাট ট্রিক্সটা অবলম্বন করতে চাইলে কখনোই তুমি এইভাবে ইচ্ছা মতো এ বি সি ডি এই ক্রম লেখা যাবে না, আবার এ বি সি ডি এই ক্রমও লেখা যাবে না। তোমাকে এইভাবে এই ক্রমটাই ফিক্সড আকারে বসাইতে হবে সব সময়ের জন্য। সেটা তোমার সি স্থানাঙ্ক বাকি থাকুক, অথবা ডি স্থানাঙ্ক বাকি থাকুক, অথবা এ স্থানাঙ্ক বাকি থাকুক, যেটাই চাক না কেন তোমাকে এই অবস্থাতেই বসাইতে হবে যে ভাইয়া এ বসাবা এখানে, বি বসাবা এখানে, সি বসাবা এখানে, ডি বসাবা এখানে। তাহলে কেমনি মনে রাখবো যে ভাইয়া ক্লোকওয়াইজ ঘুরাবো, ক্লোকওয়াইজ, এরপরে বি। আমরা তো সবাই জানি যে ভাইয়া ক্রমান্বয়ে কি আসে, এ বি সি ডি। এখন এই ক্রমটাকে আমরা ক্লোকওয়াইজ বসাই দেবো, এ বি সি ডি, এ বি সি ডি। তারপরে দেখবো যেটা মিসিং, তারপরে আলটিমেটলি তুলনা করে করে আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করে যাইতে পারবো। দেখো যদি আমরা এটা সূত্র দিয়ে করতে যাই ভাই, সূত্র দিয়ে আলটিমেটলি দেখবে সূত্র ভুলে গেছে পরীক্ষার হলে। সো এই নিয়মগুলান যখন তোমার জানা থাকবে তখন তুমি দ্রুত করতে পারবে, আর সূত্র মুখস্থ করারও প্যারা থাকবে না। বুঝতে পারছো, সূত্র মুখস্থ করারও প্যারা থাকবে না। সবার কি ক্লিয়ার ভাইয়া, সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো, সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো এটা? তার মানে এখানে শর্তটা কি, এখানে শর্ত হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবা যে ইচ্ছা মতো এ বি সি ডি যদি বসাই দাও স্থানাঙ্কগুলান, তখন আর উত্তর মিলবে না। তোমাকে অবশ্যই এ বি সি ডি ক্লোকওয়াইজ পজিশনে বসাইতে হবে, ক্লোকওয়াইজ পজিশনে ভাইয়া বসাইতে হবে, ক্লোকওয়াইজ পজিশনে বসাইতে হবে। বুঝতে পারছি আমি, বুঝতে পারছি ভাইয়া। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে, এই যে ওয়াই অক্ষ, আমি কি বলছি সরল রেখায় যখনই তুমি দেখবা অক্ষ, অক্ষ মানেই মুন্না ভাইয়া কি শেখাইছে, বিপরীত কনসেপ্ট, তাই না? অক্ষ মানেই বিপরীত। দেখো এখানেও কাজে লাগবে। সো ওয়াই অক্ষের সাপেক্ষে তোমার -3, -2 এর প্রতিবিম্ব স্থানাঙ্ক কত? এটা কিন্তু একদম জম্মের সহজ কোশ্চেন। সবাই একটু উত্তর করার ট্রাই করে দেখি যে কারা কারা পারি। যে ভাইয়া ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের বিপরীত কি, ওয়াই এর বিপরীত কি এক্স, তাহলে এক্সটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে এক্স কে, এখানে আমাদের -3 না, তাহলে প্রতিবিম্ব বের করতে বলছে। তাহলে নিয়মটা কি, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের এক্স এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস থাকলে প্লাস করবো, প্লাস থাকলে মাইনাস করে দেবো, এটাকেই চিহ্ন পরিবর্তন বোঝাচ্ছি। তাহলে 3, -2, তাহলে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব কত হবে, 3, -2। তাহলে 3, -2 কোথায় আছে দেখো, এই যে মাইনাস মাইনাস, এটা হবে না কিন্তু আমাদের এই যে ডি নাম্বারটা 3, -2, 3, -2, 3, -2। তাহলে দেখো এখন যদি আমি এই প্রশ্নটাকে এইভাবে বলতাম যে ভাইয়া এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে আমাদের কি হইতো, এক্স অক্ষের বিপরীত কি ওয়াই, তাহলে ওয়াই চিহ্ন পরিবর্তন হইতো, ওয়াইটা চিহ্ন পরিবর্তন হইতো, ওয়াইটা চিহ্ন পরিবর্তন হইতো। কিন্তু আমি যদি তোমাকে বলতাম যে ভাইয়া মূল বিন্দু, এটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, মূল বিন্দুর সাপেক্ষে ধরো আমি একটা বললাম যে ভাইয়া এখানে ধরো এই যে -3, -2, এটাকে আমি বললাম যে মূল বিন্দুর সাপেক্ষে,
মূল বিন্দু। মূল বিন্দু মানে কি ভাইয়া? মূল বিন্দু মানে হচ্ছে 0,0। এই মূল বিন্দুর সাপেক্ষে যদি আমি বলি তখন ব্যাপারটা কীরকম হবে? তখন মনে রাখবা যে জায়গা পরিবর্তন হবে। এ যাবে এর এইখানে, আবার এ যাবে এর এইখানে, মানে এক্স যাবে ওয়াইতে, ওয়াই যাবে এক্সে। তাহলে এটার মানে মূল বিন্দু মানে কি? পুরোটা জায়গা রোটেট করবে, এখানে চিহ্ন পরিবর্তন হবে না, জায়গাটাই পরিবর্তন হবে। তাহলে আমাদের -2, -3 এইটাই হবে মূল বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব। সবাই কি বুঝছেন? বলেন, এই প্রতিবিম্ব কনসেপ্টটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ আছে। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু বলো দেখি, সবার কি ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার কিনা? এই প্রতিবিম্ব কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রতিবিম্ব কনসেপ্টটা কি অনেক গুরুত্বপূর্ণ। সো এক্স অক্ষের সাপেক্ষে থাকলে কি হবে, ওয়াই অক্ষ থাকলে কি হবে, মূল বিন্দু থাকলে কি হবে, প্রত্যেকটা জিনিসই ধরে ধরে দেখাই দিছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি ভাইয়া। নেক্সটে বলছে একটি চলমান বিন্দুর ভুজ, এ ভুজ মানে কি এক্স, কোটি ওয়াই সমান হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ, দ্যাট মিনস ওই সরলরেখার সমীকরণটা কি হবে। ওকে, তাহলে ভুজ আর কোটি সমান মানে কি? এই ভুজ আর কোটি সমান, সমান মানে কি ভাইয়া? যে ভাইয়া এক্স ইকুয়াল টু ওয়াই হইতে হবে। ভুজ আর কোটি তো সমান, তাহলে এইটাকে আমরা যদি একটু সাজাই লিখি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এই ওয়াইটাকে বেশি আনলাম, তাহলে এইটাই তো একটা সরলরেখার সমীকরণ। কেমনে বুঝলাম? সরলরেখার সমীকরণের শর্ত কি কি বলো দেখি। সরলরেখার সমীকরণের শর্ত হচ্ছে যে এক্স এবং ওয়াই একঘাত বিশিষ্ট সমীকরণ হইতে হবে। তাহলে দেখো এখানে এক্স এর পাওয়ার কিছু নাই, মানে মনে মনে 1, এটাও মনে মনে 1। সো এক্স এবং ওয়াইয়ের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরলরেখা বলা হয়। বাট আমরা যদি বলি এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, তখন হয়ে যাবে কিন্তু বৃত্ত। ওকে, খেয়াল রাখবা। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 যদি ভুজ আর কোটি সমান হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 আসবে। তাহলে এক্স মাইনাস ওয়াই কোথায় আছে? এই তো ভাইয়া, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 আমাদের ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে কি ভাইয়া? বি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে চলেন আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে কি বলতেছে যে ভাইয়া 3,-4 বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল। এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট জাতীয়র জন্য। দেখো আমাদের 3,-4 বিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার আমাদের সমীকরণ বের করতে বলছে। সো দেখো এই ধরনের প্রশ্ন কোনো সূত্র লাগবে না ভাই, তুমি জাস্ট ইমাজিন করবা এবং তুমি কনসেপ্টটা চিত্রতে অঙ্কন করার ট্রাই করবা। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, এই আমরা আগে গ্রাফটা অঙ্কন করে নেই। ওয়াই অক্ষের সমান্তরাল যদি বের করতে চাই, যে ভাইয়া এটা এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই অক্ষের সমান্তরালকে বলো দেখি। ওয়াই অক্ষ তো এটা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো ওয়াই অক্ষ হচ্ছে এইটা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এই রেখাটা। তাহলে এই ওয়াই অক্ষের সমান্তরাল লেখাটাকে আমরা আর কি বলতে পারবো বলো দেখি। ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটাকে আমরা এভাবে বলতে পারতাম যে ভাইয়া এক্স অক্ষের উপর লম্ব, একই কথা, এক্স অক্ষের উপর লম্ব। দেখো এই দুইটা কিন্তু আলাদা আলাদা কথা না, যে ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল যে মিনিং দেয় এক্স অক্ষের উপর লম্ব একই মিনিং দেয়। কেমনে? দেখো এইটা হচ্ছে আমাদের কি ওয়াই, তাহলে ওয়াই এর সমান্তরাল ভাবে বসাইছে এটাকে। আবার এই জিনিসটা দেখো এক্স অক্ষের উপর লম্ব হয়ে গেছে না অলরেডি, তাহলে এই দুইটা কথার মিনিং একই। তাহলে এই জায়গাটাতে তোমার এই ওয়াই অক্ষের সমান্তরাল না বইলা এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ বের করতে বলতো, তবুও একই উত্তর হইতো। ওকে, কনসেপ্টটা বুঝছো? তাহলে দেখো এখন এই রেখাটার সমীকরণ কি হবে ভাইয়া? দেখো তো এই যে এইখান থেকে এইখানকার ডিস্টেন্সটা কি এ না, এখান থেকে এখানকার ডিস্টেন্সটা কি এ না ভাই? তাহলে এই জিনিসটা কি কার মান যাচ্ছে? বাড়তেছে। দেখো তো এক্স এর মান এই দিকে বাড়তেছে না, এক্স এর মান এইদিকে বাড়তেছে না, তাহলে আমাদের এই রেখার সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স ইকুয়াল টু এ, তাহলে দেখো এখন এইটাকে আমরা কি করব ভাইয়া? এইটাকে আমরা আলটিমেটলি দেখো এত বিন্দুগামী, তাহলে এত বিন্দুগামী, তাহলে ইজিলি আমরা বের করতে পারবো যে ভাইয়া এই রেখাকে যদি দেখো, এটা একটা মহা একটা টেকনিক, যদি তুমি কখনো দেখো যে ভাইয়া একটা সরলরেখা এত বিন্দুগামী, তুমি জাস্ট চোখ বন্ধ করে ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিবা ওই সরলরেখাকে। অবশ্যই যে বিন্দুগামী হবে ওই বিন্দু দ্বারা অবশ্যই ওই রেখাটা সিদ্ধ হবে, এটা একদম মনে রাখবা। সুন্দর একটা কনসেপ্ট কিন্তু। তার মানে কে এই রেখাটা তাহলে কোন বিন্দুগামী? প্রশ্নে দেওয়াই আছে 3 আমাদের -4 বিন্দুগামী, তাহলে এটাকে সিদ্ধ করে দাও। তাহলে এখানে এক্স এর মান কত ভাই? এক্স এর মান আমাদের হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে -4। ঠিক আছে, তাহলে এইখানে আমরা তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি ভাইয়া? এ ইকুয়াল টু 3 পাচ্ছি। তাহলে এই রেখাটা এখন আমরা বসাই দিব, আবার মান বসাই দাও। তাহলে এক্স ইকুয়াল টু 3, তাহলে এখন এটাকে যদি সাজাই লিখি, দেখো তো কোন ফরমেশন আছে। আচ্ছা সবগুলোকে বেশি পার করা আছে, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 কোথায় আছে? ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা। সবাই কি বুঝছো? দেখো এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ভাইয়া জাতীয়র জন্য। এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট জাতীয়র জন্য। আমি আবার একটু রিকল করে দিই, কারণ এই প্রশ্নটা দেখো খুব সহজ। দেখো
ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আর্ট করছি। তাহলে দেখো এইখান থেকে এইখানে একটু ডিস্টেন্স আগাই দিছি আমরা, সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট মান, এটা তো 1 2 3 4 5 6 যে কোনো কিছু একটা হবে, সো এটাকে এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই রেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল টু এ, কারণ আমরা এক্স এর দিকে গেছি। তাহলে এখন আরেকটা কনসেপ্ট কি, যখন তুমি দেখবে যে বিন্দুগামী বলা আছে, বিন্দুগামী, এটা সরলরেখা অধ্যায় থাকুক বা বৃত্ত অধ্যায় থাকুক, যেই অধ্যায় থাকুক না কেন, বিন্দুগামী থাকলেই বিন্দুটা দ্বারা ওই রেখাটা সিদ্ধ হবে, বিন্দুটা দ্বারা ওই রেখাটা সিদ্ধ হবে। তাহলে আমরা রেখার সমীকরণ পাইছি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এ, তাহলে এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিছি, তাহলে এক্স এর মান কত 3, তাহলে এর মান এখান থেকে পাইলাম 3। এখন মেইন সমীকরণে আমরা বসাই দিছি, মান বসাই দিছি, দেখো এক্স ইকুয়াল টু 3, কারণ এক্স ইকুয়াল টু এ ছিল, এখানে তো আমাদের এক্স ইকুয়াল টু এ ছিল, তাহলে এর জায়গায় 3 বসাই দিছি, তারপরে এটাকে জাস্ট ফরমেশন করে নিছি, জাস্ট এটাকে কি করছি ভাইয়া, ফরমেশন করে নিছি। সবাই কি বুঝতে পারছেন, সবাই কি বুঝতে পারছেন ভাইয়া, সবাই কি বুঝতে পারছেন, একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা। ভাইয়া বায়োলজি ক্লাস কবে হবে, বায়োলজি ক্লাস কালকে বিকাল 5টায় হবে, ওকে, কালকে বিকাল 5টায় হবে, কালকে বিকাল 5টায় হবে। সবার কি ক্লিয়ার রে? তাহলে চলো আমরা নেক্সটে যাবো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। দেখো এই যে ঢাল, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাল থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন তুমি কেমন পাবা, মারাত্মক ইম্পর্টেন্ট এই ঢাল, ওকে। দেখো এখানে কি বলতেছে যে ভাইয়া y ইকুয়াল টু -5x প্লাস 9 রেখার সাথে লম্ব রেখার, দেখো এই কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, এখানে কিন্তু রেখার ঢাল বলে না, এখানে বলছে লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল, ওকে। তাহলে দেখো লম্ব রেখা তখন থাকলে আমরা কি করি, যে ভাইয়া সিম্পল ওই রেখাটার ঢাল বের করি, তারপরে উল্টাই দেই এবং চিহ্ন পরিবর্তন করে দেই। তাহলে চলো লম্ব রেখা বাদ দাও, এর আগে ঢাল বের করো, এর আগে ঢাল বের করো, ঢালটা কত হবে। দেখো এটা সূত্র অ্যাপ্লাই করা বাদ দিয়ে তুমি ডিরেক্ট ঢাল কিন্তু দেখেই বলে দিতে পারতেছো যে ভাইয়া আমাদের ঢাল হবে -5, কেন, কারণ আমাদের সরলরেখার আদর্শ ফরম্যাট কি রে, যে y ইকুয়াল টু mx প্লাস 3, তাহলে এই যে এই এমটাই কি ঢাল, তাই না। দেখো এটা একদম ডিরেক্ট ফরমেশনেই আছে যে ভাইয়া y ইকুয়াল টু mx প্লাস c, দ্যাট মিনস এই যে এটাই হচ্ছে m এর মান, তাহলে ঢাল কত আমাদের -5। যদি এখানে লম্ব রেখা না বইলা তোমাকে বলতো এই রেখার ঢাল কত, তোমাকে যদি বলতো এই রেখার ঢাল কত, তাহলে আমি চোখ বন্ধ করে -5 দেখাই দিতাম। দেখো এই যে এটা কিন্তু অপশনে থাকবে, তো শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। তোমাকে এখানে বলছে ঢাল না ভাই, লম্ব রেখার ঢাল, এটা তো ঢাল, তাহলে লম্ব রেখার ঢাল কি হবে, লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢালটা কি হবে ভাইয়া, লম্ব রেখার ঢাল হবে যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্ন পরিবর্তন, এবং এই রেখাটার মনে মনে নিচে কি ছিল, এই যে 1 ছিল না, উল্টাই যাবে, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর 5 ছিল 1/5 হয়ে যাবে। সো আমাদের লম্ব রেখার ঢাল কত, -1/5 না, +1/5, দ্যাট মিনস সি নাম্বারটা রাইট অ্যান্সার। দ্যাট মিনস কি ভাইয়া, সি নাম্বারটা রাইট অ্যান্সার, দ্যাট মিনস সি নাম্বারটা রাইট অ্যান্সার, ওকে। বুঝতে পেরেছেন আপনারা, বুঝতে পেরেছেন আপনারা, সবাই একটু আমাকে বলেন দেখি যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা। সুন্দর একটা প্রশ্ন, তার মানে ঢাল থেকে যদি প্রশ্ন আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ তোমরা ঢাল থেকে একটা প্রশ্ন পাবা, কারণ মারাত্মক গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে খেয়াল রাখবা যে ভাই রেখার ঢাল বলছে নাকি লম্ব রেখার ঢাল বলছে। তাহলে লম্ব রেখার ঢাল বললে কি করব, আগে রেখার ঢাল বের করে নিব, তারপরে চিহ্ন পরিবর্তন করে দিব এবং উল্টাই দিব। আরও প্রশ্ন আছে, চলো এখন তুমি এগুলো দেখা মাত্রই করে ফেলতে পারবা। দেখো এখানে বলছে যে ভাই এই রেখার লম্ব রেখার ঢাল, তাহলে ঢাল থেকে যদি প্রশ্ন আসে সবার আগে আমরা চিন্তা করব যে ভাইয়া সেটা কি বলছে আসলে, সেটা কি বলছে, যে ভাইয়া ঢাল বলছে নাকি লম্ব রেখার ঢাল বলছে। তাহলে দেখো এইখানে তো বাবা ঝামেলা পড়ে গেছি, যে y ইকুয়াল টু mx প্লাস c, এই ফর্মেটে তো নাই, এই ফর্মেটে না থাইকা যদি এরকম থাকে যে ভাইয়া ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটাও কিন্তু সরলরেখার আদর্শ ফর্মেট, তাই না। কারণ এখানে দেখো x আর y এর একঘাত বিশিষ্ট সমীকরণ। এখন ব্যাপারটা হচ্ছে এইটা থাকলে কি করব আমরা, এটা থাকলে কি করব, এটা থাকলে ঢাল বের করার নিয়ম হচ্ছে -y এর সহগ, y এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ। সো আমাদের সূত্রটা কি, স্পেশাল টেকনিকটা কি, বা আমাদের স্পেশাল আমাদের হচ্ছে সূত্রটা কি, যে ঢাল বের করবো কি, যে ভাইয়া সূত্রে মাইনাস থাকবে আর y এর সহগ উপরে, নিচে x এর সহগ। তাহলে দেখো এখানে y এর সহগকে, তাহলে m ইকুয়াল টু ঢাল বের করো, মাইনাস আগে একটা বসাই দিলাম কারণ সূত্রের মাইনাস, y এর সহগ কত ভাইয়া এখানে -6, চিহ্ন সহ নিতে হবে, তাহলে -6, ওকে, ডিভাইডেড বাই x এর সহগ কত ভাইয়া, x এর সহগ হচ্ছে 3, তাহলে 3 বসাই দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6, দ্যাট মিনস 2, তাহলে m এর মান আসছে 2। দেখো অপশনে কিন্তু 2 থাকবে, এটা যারা যারা দাগাবা তারা তারা ঠাস করে ধরা খাওয়া যাবা। দেখো এখানে তোমাকে ঢাল বের করতে বলে নাই, লম্ব রেখার ঢাল বের করতে বলছে, তাহলে লম্ব রেখা কি ভাই, উল্টাই যাবে, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এবং উল্টাই যাবে, তাহলে 1/2, তাহলে আমাদের লম্ব রেখার ঢাল -1/2, দ্যাট মিনস আমাদের ডি নাম্বারটা রাইট আনসার। সবাই একটু বলো দেখি ঢাল এই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এইখান থেকে ভাইয়া প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি।
সবাই একটু আমাকে বলো দেখি এই কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, এই কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা ভাইয়া? সবাই একটু আমাকে বলো যে এই কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। ঠিক আছে, এই তোমরা একটু কমেন্ট আমাদের আই এডুকেশন সায়েন্স পেজটা থেকে ক্লাসটা করো, কারণ আমি আই এডুকেশন সায়েন্স পেজ থেকে কমেন্ট দেখতেছি, তো আমার ক্ষেত্রে একটু সুবিধা হবে। সবাই আজকের ক্লাসটা আই এডুকেশন সায়েন্স পেজ থেকে করবা, কালকে যখন বায়োলজি ক্লাস হবে সেটাও আই এডুকেশন সায়েন্স থেকে করবা। ওকে, আমাদের আই এডুকেশন সায়েন্স এবং আই এডুকেশন দুইটা পেজেই ক্রস পোস্ট আকারে লাইভ চলতেছে, বাট আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো তোমরা আমাদের আই এডুকেশন সায়েন্স পেজটা থেকে ক্লাসটা করো, তাহলে আমার কমেন্ট দেখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো নেক্সটে দেখো কি বলছে, এখন তোমাকে ঢাল বের করতে বলছে। যেহেতু ঢাল কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ঢাল থেকে যত ধরনের ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা প্রত্যেকটাই দেখব। দেখো এখানে বলছে যে ভাইয়া এত বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল কত। তাহলে এখন দুইটা বিন্দুগামী দেখো, এইখানে আমাদের x1 y1 আছে, আবার এখানে আমাদের x2 y2 আছে। তাহলে এটা ডিরেক্ট সূত্র আমরা জানি যে ভাইয়া দুই বিন্দুগামী রেখার ঢাল কেমনে বের করতে হয়। উপরে হয় কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কি করবো ভাইয়া, যে ভাইয়া y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেখো এইখানে একটা ঝামেলা তোমরা করো, সেটা কি, তোমরা এই সূত্রটাকে মনে হয় এরকম লিখতে পারো যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এমনি লিখলে কিন্তু হবে না। দেখো তুমি যদি বাদ দাও y2 থেকে, তোমাকে এইখানে x2 থেকেই বাদ দিতে হবে। অথবা তুমি চাইলে এটা করতে পারো যে ভাই y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তার মানে তুমি যারে থেকে শুরু করবা এইখানেও তাকে থেকেই শুরু করতে হবে। তুমি চাইলে মন মতো ভাই এখানে y2 থেকে বাদ দিলে এখানে x1 থেকে বাদ দিলা, হবে না। এইটাও রাইট, এটাও রাইট। তুমি চাইলে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 এটা করতে পারো, অথবা তুমি চাইলে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2 এটা করতে পারো। কিন্তু তুমি চাইলে এই ক্রমটা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 এটা করতে পারবে না, তাহলে উত্তর উল্টাপাল্টা চলে আসবে। ওকে, এই শর্তগুলো খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এটা দিয়েই করি। তাহলে y2 মাইনাস y1 দ্যাট মিনস এখানে মাইনাস 4, y1 এর মান কত রে মাইনাস 5 ডিভাইড বাই x2 এর মান কত 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 প্লাস আমাদের কত 2। তাহলে এখানে কত আসছে মাইনাস 5 4 9 ডিভাইডেড বাই 3 2 5। তাহলে দেখো আমাদের কত আসতেছে ভাইয়া মাইনাস 9 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের কি বলছে যে এত বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল কত। ঢাল এই আমাদের মাইনাস 9 ডিভাইড বাই 5 চলে আসছে। দাঁড়াও দেখি কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে কিনা। 9 ডিভাইডেড বাই 5, তাহলে আমরা কোথায় ঝামেলা করছি দেখি। এই তো এইখানে ঝামেলা করছি। দেখো এখানে y1 y2 তে দেখো এই যে দেখো এখানে আমরা কি করছি যে ভাই y2 মাইনাস y1, এই যে এখানে তো আগে থেকেই মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে তখন আমাদের দেখছো একটা প্লাস মাইনাস ভুল হলেই কিন্তু ঝামেলা হয়ে যায়। তাহলে দেখো আমাদের কত আসতেছে ভাইয়া এখানে, তাহলে পজিটিভ 1 ডিভাইডেড বাই 5। দেখছো, কারণ এইখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের প্লাস 5 থেকে মাইনাস 4 বাদ দিলে কত হবে পজিটিভ 1, তাহলে পজিটিভ 1 ডিভাইড বাই 5 দ্যাট মিনস সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। সো একটু কি থাকতে হবে, খেয়াল রাখতে হবে। সেটা কি ভাইয়া, যে অবশ্যই তোমার যখন তুমি নিবা তখন চিহ্ন খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু যে চিহ্নটাই ঝামেলা হয়ে যায়, দেখো চিহ্নটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো তুমি যদি কখনো বাই চান্স ভুল হয়ে যায়, তখন এই যে আমি যেমন দেখছি যে আরে উত্তর তো আলটিমেটলি ঝামেলা মনে হচ্ছে কারণ এখানে তো মাইনাস চলে আসছে, তখনই তুমি আবার একবার ক্রস চেক করবা। ওকে, সো এখানে একটু চিহ্ন খেয়াল রাখতে হবে। এখানে কি করবা ভাইয়া, চিহ্ন খেয়াল রাখবা। এখানে কি রাখবা, এখানে অবশ্যই তোমাকে চিহ্ন খেয়াল রাখতে হবে। সবার ক্লিয়ার ভাইয়া? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 2y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখাটি কোন অক্ষের সমান্তরাল। দেখো এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটাকে চাইলে আমি এটা লিখতে পারবো না যে 2y ইকুয়াল টু মাইনাস 5, আবার y ইকুয়াল টু মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে y ইকুয়াল টু বি, এটা কার সমীকরণ বলো তো দেখি। এটাকে তুমি অঙ্কন করো, তাহলে y এর মান বাড়ছে কিছুটা, তাহলে তাহলে তো y তো উপরের দিকে যায়। তাহলে এটা বলো তো দেখি কি, এটা হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের উপর লম্ব। x অক্ষের সমান্তরাল বা অথবা y অক্ষের উপর লম্ব, তাই না? আচ্ছা সবাই বলো তো দেখি। দেখো মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট কি করবা, তুমি ভাই ডায়াগ্রাম অঙ্কন করে আগাবা। তার মানে এটা কার, x অক্ষের সমীকরণ।
তাহলে এখানে তো বলা নাই যে ভাই ওয়াই অক্ষর আমাদের এক্স ওয়াই অক্ষর উপর লম্ব কোথাও আছে না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তার মানে আমাদের এক্স অক্ষ রেখার সমীকরণ। সো তোমাকে কি মুখস্থ করতে হবে না, তুমি কি করবা, তুমি যেই রেখাটা আছে সেটাকে হালকা একটু কাস্টমাইজ করছি কারণ কনস্ট্যান্টগুলোকে পার করে দিছি, তারপরে তুমি গ্রাফটাতে একটু অঙ্কন করো না যে ভাই এটাই তো বির মান, কারণ তুমি কি ওয়াই ইকুয়াল টু বি, তাহলে ওয়াই তো উপরের দিকে, কারণ এটা তো আমরা কি জানি ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাই না, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের কি এক্স ড্যাশ, তার মানে আলটিমেটলি ওয়াই তুমি বাড়াইছো, তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং, তাহলে এটা কি হচ্ছে যে ভাইয়া এটা ওয়াই অক্ষের উপর লম্ব অথবা এক্স অক্ষের সমীকরণ। বুঝতে পারছো? আচ্ছা এটা আচ্ছা ওকে ওকে আচ্ছা, তাহলে দেখেন সবাই বুঝছেন ভাইয়া, সবাই বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা, সবার কি ক্লিয়ার, সবার কি ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সটে যাব, তুমি ডায়াগ্রাম অঙ্কন করে করে সামনের দিকে আগাবা। ওকে নেক্সটে আসো, দেখো এই যে এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলছে যে ভাই একটা সমীকরণ দেওয়া আছে যে √3x + y - 9 = 0, সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেও থাকতে পারে, আবার দেখো এখানে প্রশ্নের মধ্যে একটু ঝামেলা করে দিতে পারে, ঋণাত্মক অংশের দিকেও থাকতে পারে। ওকে, সো দুই টাইপের প্রশ্ন তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বলা আছে নাকি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে বলা আছে। যদি ধনাত্মক দিকের সাথে বলা থাকে তাহলে তো কোনো প্যারাই নাই, কারণ ধনাত্মক দিকের সাথে যেটা কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টটাকেই আমরা ঢাল বলি, তাই না, তার ট্যানজেন্ট, কারণ ঢালের সংজ্ঞা কি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টটাকেই আমরা ঢাল বলি, দ্যাট মিনস m = tan θ বলি, তাই না, m = tan θ বলি। তাহলে দেখো এখন আমাদের থিটার মান বের করতে বলছে, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে ভাইয়া, tan ইনভার্স m, tan ইনভার্স m। তাহলে দেখো এখন আমাকে কি m এর মান বের করতে হবে। ওকে চলো বের করি, তাহলে এইখান থেকে m এর মান বের করো দেখি ভাই, m এর মান কি যে মাইনাস আমাদের y এর সহগ ডিভাইড বাই x এর সহগ, তাহলে মাইনাস y এর সহগ কিছু নাই মানে 1, তাহলে ডিভাইড বাই x এর সহগকে, x এর সহগ হচ্ছে √3, তাহলে আমাদের কত চলে আসলো যে মাইনাস, আমাদের দেখো এখান থেকে ঢাল যদি আমরা বের করি তাহলে ঢাল আসতেছে হচ্ছে -3, তাই না, -3 চলে আসতেছে, আমাদের হচ্ছে কত চলে আসতেছে, ঢাল হচ্ছে x এর সহগ ডিভাইড বাই এত অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে, তাই না। ওকে তাহলে ঢাল কত হবে আমাদের, এইখান থেকে যদি আমরা ঢাল বের করি x এর সহগ ডিভাইড বাই y সহগ, আমি তো উল্টা করছি রে, এটা লম্ব রেখা তো বলে নাই, তাহলে দেখো x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, দ্যাট মিনস আমাদের এইখান থেকে √3 আর হচ্ছে 1 চলে আসবে। তাহলে দেখো এইখান থেকে আমরা কি করব ভাইয়া, আমাদের -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, সো আমরা মাইনাস একটা পেয়ে যাব, তাহলে -√3 পাবো। সো এখন এইখানে বসাই দাও যে ভাইয়া tan ইনভার্স -√3, এইটাকে জাস্ট ক্যালকুলেট করলে আমরা চলে আসবে। তাহলে দেন tan কত ডিগ্রির মান আমাদের হচ্ছে -√3, tan কত ডিগ্রির মান -√3 ভাইয়া বলো দেখি, tan কত ডিগ্রির মান -√3, 120 ডিগ্রি। ওকে এখানে কিন্তু মাইনাস আছে, দেখো এই যে মাইনাস, কারণ আমরা কি জানি, দেখো ঢালের কি জানি যে ভাইয়া আমাদের -x এর সহগ ডিভাইডেড বাই আমাদের কি ভাইয়া y এর সহগ, এটা ঢাল বললে। আবার যদি লম্ব রেখার ঢাল বলে, লম্ব রেখা যদি বলে দেয় লম্ব রেখার ঢাল, তাহলে লম্ব রেখার ঢাল হবে কি উল্টায় যায়, চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে এখানে পজিটিভ হবে, তাহলে উপরে যাবে y এর সহগ, নিচে যাবে আমাদের x এর সহগ। বুঝতে পারছেন ভাইয়া, বুঝতে পারছেন? তাহলে আমাদের দেখো আলটিমেটলি এই যে আমাদের x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, কিন্তু আমাদের একটা মাইনাস থাকবে, সো এই মাইনাসটা, তাহলে মাইনাসটা থেকে যাবে। ওকে বুঝতে পারছেন? তাহলে দেখো এখন এই প্রশ্নটাই একটু ভিন্নভাবে আসছে, এখন এই প্রশ্নটাই কি আসছে ভাইয়া, একটু ভিন্নভাবে আসছে, সেটা কীরকম একটু যদি দেখি আমরা, দেখো এখানে বলছে ঋণাত্মক অক্ষের সাথে, ঋণাত্মক অংশে, তাহলে ঋণাত্মক অংশেরটা তো ঢাল না ভাই, ঋণাত্মক অংশেরটা ঢাল না, তখন কি করতে হবে, ঋণাত্মক অংশ যদি কখনো দেখো, তুমি যদি প্রশ্নে দেখো ভাই ঋণাত্মক অংশের সাথে আছে, তাহলে m = tan θ যে বসাবা, বাট এইখানে একটু কাজ করতে হবে, 180 - θ তোমাকে করতে হবে। এটা কার জন্য, ঋণাত্মক অংশের জন্য, ঋণাত্মক যদি ঋণাত্মক থাকে, যদি ভাইয়া ঋণাত্মক থাকে, ওকে যদি থাকে ঋণাত্মক, তাহলে দেখো আমরা tan 180 মাইনাস কত ভাই 120, তাহলে কত হবে tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান আমরা কত জানি, tan 60 ডিগ্রির মান জানি √3, দ্যাট মিনস আমাদের ডি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। সো
ধনাত্মক দিকের সাথে থাকলে কি হবে, ঋণাত্মক দিকে থাকলে কি হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো পরীক্ষার প্রশ্ন যখন তুমি পড়বা ধনাত্মক নাকি ঋণাত্মক, পরীক্ষার প্রশ্ন যখন তুমি পড়বা ধনাত্মক নাকি ঋণাত্মক, এই বিষয়টা অবশ্যই কেয়ারফুল থাকবা। এই বিষয়টা কি ভাইয়া, অবশ্যই অবশ্যই তোমাকে কেয়ারফুল থাকতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাব আমরা। নেক্সটে কি বলছে যে ভাইয়া 3, -6 বিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি? তাহলে ওই যে সেম জিনিস ভাই, এটা তো একটু আগেই করছি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এই যে আমাদের এক্স ইকুয়াল টু এ একটু আগে শিখছি। তাহলে এই যে বিন্দু থাকলে বিন্দু দ্বারা সিদ্ধ করে দিতে হবে, তার মানে এক্স আমাদের কি এর আমাদের হচ্ছে এ ইকুয়াল টু কত 3 আসবে, তাহলে এক্স ইকুয়াল টু 3, তাহলে x-3 ইকুয়াল টু 0। এটা তো আমরা এই সেম প্রশ্ন একবার সমাধান করছি। তাহলে দেখো এইখানে ফরমেশনটা দেখো, ফরমেশন কিন্তু চেঞ্জ করে দিয়েছে, একই প্রশ্ন, তার মানে তোমার এই এতদূর যাওয়ার দরকার নাই, এক্স ইকুয়াল টু 3 পর্যন্তই রাখছে। তাহলে এক্স ইকুয়াল টু 3, সি নাম্বারটা রাইট আনসার। এটা কিন্তু একটু আগেই আমি তোমাদেরকে দেখাই দিছি, এটা কিন্তু ভাইয়া একটু আগেই আমি তোমাদেরকে দেখাই দিছি, বুঝতে পারছেন? এটা কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একটু আগেই তোমাদেরকে ভাইয়া দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? সো চলেন নেক্সটে আসো। দেখো এই রেখার লম্ব, দেখো যদি একটু বড় টাইপের প্রশ্ন আসে সরলরেখা থেকে, সরলরেখা আমি কেন ভালো মতো করাচ্ছি, প্রত্যেকটা টাইপই কেন করাচ্ছি, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই সরলরেখা অধ্যায়, এখান থেকে 2-3টা প্রশ্নও আসতে পারে। ওকে, কারণ রিসেন্ট সালে এখান থেকে 2টা প্রশ্ন আসছিল। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া 2x - 3y + 6 এই রেখার ওপর লম্ব এবং এত বিন্দুগামী। তাহলে দেখো এটা 2 স্টেপের প্রশ্ন, একটু বড়। তাহলে তোমার এতটুকু থেকে একটা প্রশ্ন, আবার এতটুকু থেকে আরেকটা প্রশ্ন, আমরা ভেঙে ভেঙে করি। দেখো তাহলে এই রেখার উপর লম্ব, লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে বলো দেখি? লম্ব এবং সমান্তরাল, লম্ব এবং সমান্তরাল আমরা শিখছি না যে ভাইয়া, লম্ব এবং সমান্তরাল আমরা শিখছি না? তাহলে লম্ব রেখার সমীকরণ দেখো, এটাকে আমরা চাইলে কি করতে পারবো, লম্ব রেখার সমীকরণকে বলো তো দেখি। আমরা যদি লম্ব রেখার সমীকরণটা দেখি, দেখো লম্ব এবং সমান্তরাল এই দুইটা তোমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। লম্ব এবং সমান্তরাল এই দুইটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, লম্বরেখা এবং সমান্তরাল, লম্বরেখা এবং সমান্তরাল, ঠিক আছে? তাহলে লম্ব হইলে কি হয়, এই যে ভাইয়া জায়গা পরিবর্তন হয়ে যাবে এবং আলটিমেটলি আমাদের কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এইটার লম্বরেখার সমীকরণটা আমরা কি বলতে পারবো যে ভাইয়া 3x প্লাস আমাদের 2y + 6 = 0। ওকে, তাহলে লম্বরেখার সমীকরণটা আমরা কি পাইলাম, লম্বরেখার সমীকরণটা কি পাইলাম ভাইয়া, লম্বরেখার সমীকরণ। তাহলে দেখো এখন আমি কি বলছি যে যদি কোনো বিন্দুগামী দেওয়া থাকে তাহলে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তাহলে দেখো তো এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দেই, তার মানে এখানে কত আসতেছে যে ভাইয়া আমাদের এই বিন্দুগামী দেখো সরলরেখার সমীকরণটা কি হবে। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা একটু দেখি যে ভাইয়া এইখান থেকে প্লাস তো আমরা কে দিতে হবে ইকুয়াল টু 0, তাহলে এটা দিয়ে সিদ্ধ করো, তাহলে আলটিমেটলি চলে আসবে। তাহলে দেখো এইখান থেকে আমরা এভাবেও করতে পারবো, অথবা আমরা বেসিক দিয়ে আগে কের মানটা বের করে নিতে পারি। তাহলে এখানে কের মান কত আসে দেখো তো যে ভাইয়া এখান থেকে আসতেছে কত 3, এখান থেকে আসতেছে কম মাইনাস আমাদের হচ্ছে 2, তার মানে এখানে আসতেছে হচ্ছে আমাদের হচ্ছে প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমাদের কে এর মান আসতেছে হচ্ছে কত 1, তাই না? তাহলে আমাদের 2x আমাদের কে চলে আসতেছে দেখো 2x আমাদের হচ্ছে 3x প্লাস হচ্ছে 2y, 3x প্লাস 2y আর কে এর মান যদি এখন দেখো এইটা তো কি ছিল যে ভাইয়া কে প্লাস 1 প্লাস কে ইকুয়াল টু 0, দ্যাট মিনস কে ইকুয়াল টু হচ্ছে -1, তাই না? তাহলে দেখো এখন আমরা কে এর মানটা যদি বসাই তাহলে এইখানে -1 বসাই দিব ইকুয়াল টু 0, আর প্রশ্নে দেখো কনস্ট্যান্টটাকেও বেশি পার করা আছে, তাহলে এটাকে জাস্ট কনস্ট্যান্টটাকে পার করে দেবো। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 1, দেখো তো কোনটার সাথে মিলতেছে, 3x প্লাস 2y ইকুয়াল টু 1, তার মানে আমাদের ক নাম্বারটা রাইট আনসার, এ নাম্বারটা রাইট আনসার, বুঝছো? আমাদের কি ভাইয়া এ নাম্বারটা রাইট আনসার। তাহলে দেখো আমি একদম আবার একটু রিকল করে দিই, দেখো এটা একটু বড় টাইপের প্রশ্ন, বাট আমরা অনেক লাইন জাম্প করে তাড়াতাড়ি করতে পারবো। সেটা কিভাবে দেখো, যদি কখনো দেখো তুমি যে ভাইয়া একটা রেখা দেওয়া আছে, ওই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে, তাহলে দেখো আমাদের বেসিক নিয়মটা কি, ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা লম্ব রেখার সমীকরণ, এটা লম্ব রেখার সমীকরণ। দেখো এই a যাবে x এর কাছে, এই b যাবে x এর কাছে, a যাবে y এর কাছে, তার মানে হয়ে যাবে এখানে যে bx আর চিহ্নটা পরিবর্তন আলটিমেটলি হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, তারপরে আবার আমাদের কি হবে a y আর এখানে প্লাস কে ইকুয়াল টু 0। এখন তুমি কে এর মান কেমনে বের করবা,
এই যে এখানে প্রশ্নের মধ্যে বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিবা, ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলেই আমাদের এখানে কে এর মান চলে আসবে। দেন তুমি কে এর মানটা আবার এই বেসিক সমীকরণে বসাই দিবা। সবার কি ক্লিয়ার ভাইয়া, বলো তো দেখি। সো যদি একটু কঠিন প্রশ্ন আসে সরলরেখা থেকে, যদি একটু কঠিন প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই তো হালিমা সবার আগে করছো, দেন হচ্ছে তৃষা করছো, ধন্যবাদ। তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে ভাইয়া? অ্যান্সার আসতেছে আমাদের এ নাম্বারটা। পরে যাও দেখো, এই যে সেম জিনিস তোমাকে জাস্ট এখন বলছে যে সমান্তরাল। তাহলে লম্বরেখা শর্ত এবং সমান্তরাল রেখার শর্ত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাট এখানে বলছে আবার মূল বিন্দু। তাহলে আমাদের বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু মানে কি? মূল বিন্দু 0 0। তাহলে দেখো, তাহলে তোমাদের এই প্রশ্নটাই একটু ঘুরাই আসতে পারে যে ভাইয়া একবার আসতে পারে লম্বরেখা দিয়ে, আর একবার আসতে পারে সমান্তরাল রেখা দিয়ে। একবার আসতেছে কি লম্বরেখা দিয়ে, আর একবার আসতেছে কি ভাইয়া সমান্তরাল রেখা দিয়ে। তাহলে লম্বরেখা, তাহলে লম্বরেখাটা তো গেলাম, লম্বরেখাটা দেখলাম একটু আগে যে ভাইয়া আমাদের এক্স এ যাচ্ছে, আমাদের আলটিমেটলি কি সহগ চেঞ্জ হচ্ছে এবং মাঝের চিহ্ন পরিবর্তন হচ্ছে। বাট সমান্তরালের শর্তটা কি বলো দেখি? সমান্তরাল, এ সবাই একটু উত্তর করে দেখি তো, আমি তো একটু একটা করে দিছি, তোমরা এটা চেষ্টা করে দেখি। তাহলে সমান্তরালের শর্ত কি? সমান্তরালের শর্ত কি বলো দেখি? সমান্তরালের শর্ত, সমান্তরালের শর্ত হচ্ছে জাস্ট তোমাদের কি হবে? জাস্ট তোমাদের কে যুক্ত হবে, মানে যা থাকবে তাই জাস্ট এখানে কনস্ট্যান্টের জায়গায় কে যুক্ত হবে। তার মানে 3x - 2y + k = 0। এখন তুমি কে এর মান কেমনে বের করবা? ওই যে বিন্দু দ্বারা। তাহলে এই যে ভাইয়া বিন্দু 0 0 বসাই দাও, তাহলে কে এর মানও আসবে 0। তাহলে 0 যদি কে এর মান আসে তাহলে 3x - 2y = 0 থাকবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? যে ভাইয়া 3x - 2y, 3x - 2y = 0। দ্যাট মিনস আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো সমান্তরাল রেখার শর্তের কিন্তু কোনো প্যারা নাই, কিচ্ছু হয় না, জাস্ট একটা কে যুক্ত হয়, কিচ্ছু হয় না, জাস্ট কে যুক্ত হয়। তার মানে যদি আমি ax + by + c = 0 দেই, এটা যদি সমান্তরাল বলি, সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? যে ax + by + k = 0। তাহলে কে এর মান কেমনে বের করবো? এই বিন্দু দ্বারা এখন সিদ্ধ করলে কে এর মান চলে আসবে। বুঝতে পারছো? সো সমান্তরালটা একটু লেস ইম্পর্টেন্ট, আসলে তোমাদের লম্বরেখারটাই বেশি আসে, আসলে তোমাদের লম্বরেখারটাই বেশি আসে। ওকে, আসলে তোমাদের লম্বরেখারটাই বেশি আসে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? তাহলে চলো নেক্সটে যাই। তাহলে দেখো এক্স অক্ষের উপর লম্ব এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ। দেখো এখন কিন্তু এই যে এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষ কোনটা? এইটা, এটার উপর লম্ব। তাহলে এক্স অক্ষের উপর লম্ব, এত বিন্দুগামী। তাহলে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কি ভাই? এক্স = a। তাহলে এইখানে আমাদের এটা মান বসাই দাও। তাহলে আমাদের a = x এর মান কত? -1। তাহলে এখানে আবার বসাই দাও, তাহলে x = -1। তাহলে দেখো x = -1 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। এই টাইপের প্রশ্ন আমরা এর আগেও করছি। এই টাইপের প্রশ্ন কি ভাইয়া? এই টাইপের প্রশ্ন আমরা এর আগেও করছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখে দেখেই আমরা সমাধান করতে পারতেছি। নেক্সটে আসো, যে অক্ষদ্বয় দ্বারা আমাদের কি 4x + 3y = 12 রেখার ছেদিত অংশের দৈর্ঘ্য কত? দেখো ছেদকৃত আকৃতির আলটিমেটলি সরলরেখার আদর্শ সমীকরণ কত? দেখো এই যে ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ, যে ভাইয়া এইটা এবং এইটা, এটার আদর্শ ফরম্যাটটা কি? x / a + y / b = 1। এটা আমরা সবাই জানি, তাই না? ছেদক আকৃতির সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এখন তোমার এইটাকে আগে আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে, আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে চলো, যখনই তুমি ছেদক আকৃতি দেখবে তখনই আদর্শ ফরম্যাট। তাহলে আদর্শ ফরম্যাট কি? যে 4x এইখানে তোমাকে 1 বানাইতে হবে, তাহলে এটাকে পার করে দাও, তাহলে 12 পার করে দিলাম। এখানে 3y / 12 পার করে দিলাম, আর এখানে কত ভাইয়া? 1 থাকলো। এখানে কত থাকলো? 1 থাকলো। তাহলে দেখো এখানে কাটাকাটি করো, 3 4 12, তার মানে 3, আর এখানে 3 4 12, তাহলে 4 থাকতেছে। তাহলে x / 3 + y / 4 = 1 থাকতেছে। ওকে, এখন ছেদক আকৃতির সমীকরণ কি? দেখো এইটার মানে কি ভাই? যে a, 0, আর এটা কি ভাইয়া? 0, b। এখন তোমাকে বলছে যে ছেদক আকৃতির দৈর্ঘ্য, দ্যাট মিনস এই যে এইখান থেকে এইখানকার দৈর্ঘ্যটা কত। তাহলে এখান থেকে এখানকার দৈর্ঘ্য কেমনে আমরা বের করি? যে ভাইয়া দেখো দুই বিন্দুগামী সরলরেখার আলটিমেটলি দুইটা বিন্দুগামী রেখার দূরত্ব নির্ণয় সূত্র কি? যে √ ভুজদ্বয়ের অন্তর প্লাস আমাদের কোটিদ্বয়ের অন্তর। তাহলে দেখো এখানে আমাদের সূত্র কি? ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর আসবে a² + b²। সো ছেদক আকৃতির সরলরেখার আলটিমেটলি দৈর্ঘ্য যদি তোমাকে বের করতে বলে, তাহলে ডিরেক্ট আমরা এটা সূত্র আকারেই মুখস্থ করতে পারি, যে √x² + y²। তাহলে এখানে কি ভাই? এর মান কত? 3, এখানে b এর মান কত? 4। তার মানে এখানে √3² + 4² করলে কত আসবে বলো দেখি? 3² + 4², দ্যাট মিনস আমাদের 3 4 5। এটা একদম ম্যাজিক নাম্বার পিথাগোরাসের, 3 4 5, দ্যাট মিনস আমাদের 5 হচ্ছে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সো ছেদক আকৃতির সমীকরণটাও
বেশ গুরুত্বপূর্ণ সরলরেখার ছেদক আকৃতির সমীকরণটাও বেশ গুরুত্বপূর্ণ। ছেদক আকৃতির সমীকরণটাও কি ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ। সো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন ভাইয়ারা? বলেন ক্লিয়ার কিনা, বলেন তো দেখি ক্লিয়ার কিনা, সবাই কি বুঝতে পারছে কিনা? বলো 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 বলো, সবাই বুঝতে পারছে কিনা? সবার ক্লিয়ার কিনা বলো। সবাই কি বুঝছি রে? সবাই কি বুঝছি? তাহলে চলো নেক্সটে যাব। নেক্সটে দেখো যে ভাইয়া পি এর মান কত হলে 3x মাইনাস 4y প্লাস 1 আবার px প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখা দুটি পরস্পর লম্ব হবে। দেখো দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি ভাইয়া? যে ঢালদ্বয়ের গুণফল ইকুয়াল টু -1 হইতে হবে। এটা হচ্ছে লম্ব রেখার শর্ত, এটা হচ্ছে লম্ব রেখার শর্ত। দেখো আমরা ওই যে ফিজিক্সে ভেক্টরে কি করছিলাম যে ডট গুণফল 0 হইলে আমাদের লম্ব, আর ম্যাথের বেলায় কি করতেছি ঢালদ্বয়ের গুণফল -1 হলে ওটাকে লম্ব বলতে পারবো। ওকে, তাহলে দেখো এই দুইটা লম্ব, এখন পির মান বের করতে বলছে, তাহলে এটার আগে আমরা m1 বের করি। তাহলে m1টা কি হবে ভাইয়া? যে আমাদের x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তার মানে 3 ডিভাইডেড বাই মাইনাস আমাদের 4। আর এটা হচ্ছে m2 এর মান বের করো, তাহলে x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তার মানে p ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 3। ওকে, তাহলে এই দুটোকে গুণ করো, তার মানে 3 ডিভাইডেড বাই 4 মাইনাস আছে একটা ইন্টু p ডিভাইডেড বাই 3 আর ইকুয়াল টু -1। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এখানে থাকতেছে 3p, এখানে থাকতেছে 3 4 12, এখানে থাকতেছে 1। দ্যাট মিনস 3p ইকুয়াল টু 12, তার মানে p ইকুয়াল টু 3 4 12, তার মানে 4। তাহলে আমাদের পির মান কত হবে? বি নাম্বারটা রাইট অ্যান্সার 4। বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে 4। ওকে, বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কি ভাইয়া? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই ক্লিয়ারলি বুঝছো কি না? সবাই ক্লিয়ারলি বুঝছো কি না আমাকে একটু জানাও। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সটে আসো। তাহলে দেখো মূল বিন্দু হতে এই রেখাটার দূরত্ব কত হবে? মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে দেখো মূল বিন্দু থেকে দূরত্ব বললে খুব সহজ, মূল বিন্দু থেকে দূরত্ব বললে খুবই সহজ, যে ভাইয়া সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস আছে। তাহলে এখানে সির মান কত? দেখো 10। তাহলে 10 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে 10 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের 5 দুগুণ 10 2। তাহলে আমাদের এই যে এ নাম্বারটা রাইট অ্যান্সার। এ নাম্বারটাই আমাদের কি আসতেছে ভাইয়া? রাইট অ্যান্সার আসতেছে। এ নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার আসতেছে। ওকে, এ নাম্বারটাই আমাদের কি আসতেছে ভাইয়া? রাইট অ্যান্সার আসতেছে। বাট যদি তোমাকে এইখানে একটা রেখা দেওয়া থাকতো, তাহলে রেখা থাকলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কি? যে এ x1 প্লাস বি y1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই বিন্দুটা দ্বারা, এখানে যদি বিন্দু দেওয়া থাকতো ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিতাম ওই রেখাকে। আবার যদি তোমাকে দুইটা পরস্পর সমান্তরাল রেখার দূরত্ব বের করতে বলে, তখন সূত্র কি? যে ভাইয়া C2 মাইনাস C1 ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো আমরা সবাই জানি। সো জাতীয়র জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মূল বিন্দুটা থেকে, মূল বিন্দু থেকে। ওকে, সো দূরত্ব কনসেপ্টটা থেকেও চলে আসতে পারে, দূরত্ব কনসেপ্টটা থেকেও ভাইয়া কি আসতে পারে? চলে আসতে পারে। সো এটা একটু সুন্দরভাবে মাথায় রাখিতে হবে, এটা একটু সুন্দরভাবে কি করতে হবে ভাইয়া? মাথায় রাখতে হবে। ওকে, বুঝতে পারছেন? তাহলে চলো নেক্সটে যাবো আমরা। দেখো এই যে নেক্সটে ত্রিকোণমিতিক অনুপাত আমরা অধ্যায়ে চলে যাব। এই অধ্যায়টা থেকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ রিসেন্ট টাইমে ত্রিকোণমিতিক অনুপাত থেকে আসছে। এখান থেকে অনেক সহজ সহজ প্রশ্ন থাকে। সো আমরা মোটামুটি আমরা সরলরেখা অধ্যায়টা একদম A to Z যত গুরুত্বপূর্ণ টাইপ আছে, যত গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সব কিছুই জাতীয় বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা শেষ করে ফেলছি। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে। এখন আমরা কি করব ভাইয়া? ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাব। এখন আমরা কি করব? ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাব। ওকে, এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাব। তাহলে চলো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাই। ওকে, তাহলে চলো এইখানে দেখো তো কি বলা আছে। এগুলোর অনেক সহজ সহজ প্রশ্ন কিন্তু। দেখো যে ভাইয়া সাইন থিটা ইকুয়াল টু 3 ডিভাইড বাই 5, এখন তোমাকে ট্যান থিটার মান বের করতে বলছে। তাহলে সাইন থেকে ট্যানে যাইতে হবে। তাহলে চলো আগে এই ধরনের অনুপাত চেঞ্জ করতে গেলে তোমাকে অবশ্যই চিত্র অঙ্কন করে নেওয়াটা বেটার, কারণ তুমি দেখা মাত্রই তখন উত্তর করতে পারবা। দেখো এখানে যদি আমি চিত্র অঙ্কন করি, সাইন মানে কি? ওই যে আমরা ছোটবেলায় এরকম করে ছন্দ দিয়ে পড়তাম, সাগরে লবণ আছে, তাই না? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস 3 আর এখানে 5। তাহলে আমরা পিথাগোরাসের ম্যাজিক নাম্বারটা মনে রাখবো, তাহলে এখানে তোমাকে ক্যালকুলেশন করতে মানে ডিরেক্ট করতে পারবা। সো ম্যাজিক নাম্বারের মধ্যে কি পড়ে ভাইয়া?
ম্যাজিক নাম্বারের মধ্যে কি পড়ে বলো তো দেখি, যে ভাইয়া 3 4 5 আর একটা হচ্ছে 5 12 13। তাহলে দেখো এখানে 3 4 5, তাহলে এখানে হবে অবশ্যই 4। তুমি চাইলে এটা পিথাগোরাসের আলটিমেটলি সূত্র দিয়েও করতে পারো, যে ভাই অতিভুজ আলটিমেটলি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো এখান থেকে তুমি ক্যালকুলেট করে বের করতে পারো, অথবা তুমি ম্যাজিক নাম্বার দিয়ে ডিরেক্ট মুখস্থ বসায় দিতে পারো। ওকে, তাহলে এখন ট্যান থিটা মানে কি? ওই ট্যান থিটা মানে আমরা ছোটবেলায় যে টেরা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কে আছে? লম্ব আছে হচ্ছে 3, ভূত কি? ভূমি, তার মানে 4। তাহলে ট্যান থিটার মান কত হবে ভাইয়া? 3/4। 3/4 কোথায় আছে? 3/4 এই তো ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? 3/4 কোথায় আছে ভাইয়া? আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। কোথায় আছে? ডি নাম্বারটা রাইট অ্যান্সার। সবার কি বুঝছেন? সবাই কি বুঝছেন? দেখেন অনেক সহজ। জাস্ট তুমি কি করবা? চিত্র অঙ্কন করে নিবা। জাস্ট তুমি কি করবা ভাইয়া? চিত্র অঙ্কন করে নিবা। জাস্ট তুমি কি করবা? চিত্র অঙ্কন করে নিবা। জাস্ট তুমি কি করবা ভাইয়া? চিত্র অঙ্কন করে নিবা। ওকে, আচ্ছা তাহলে নেক্সটে আসি। দেখো এই সিম্পল কোশ্চেনটাই আরেকটু গর্জিয়াস আসতে পারে। দেখো এইখানে সিম্পল বাট একটু কনসেপচুয়াল। দেখো এখানে বলছে সাইন থিটার অনুপাত তোমাকে দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে হচ্ছে 3 sin 2 থিটা এর মান কত? 3 sin 2 থিটা এর মান কত? দেখো প্রশ্নটা কিন্তু বেশ সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে বেশ সুন্দর একটা প্রশ্ন। তাহলে দেখো আমরা দেখো এখানে একটু সূত্র বসাই দিতে হবে। তাহলে দেখো 3 sin 2 থিটা, তাহলে sin 2 থিটার সূত্র কি? sin 2 থিটার সূত্র কি? দেখো এখানে বেশ একটু সূত্রটা মনে রাখতে হবে। sin 2 থিটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভাই 2 sin থিটা ইন্টু cos থিটা, তাই না? তাহলে 2 sin থিটা, sin 2 থিটার সূত্র কি? যে ভাইয়া 2 sin থিটা ইন্টু cos থিটা। তাহলে এটাকে সাজাই লেখো, তাহলে 3 দুগুণ 6 sin থিটা ইন্টু cos থিটা পাচ্ছি আমরা। তাহলে এখন sin থিটার মান পরীক্ষার প্রশ্নের দেওয়াই আছে, এখন cos থিটার মানটা তোমাকে বের করে নিয়ে তারপরে ক্যালকুলেট করতে হবে, তাই না? তাহলে এখন cos থিটার মান কেমন বের করবো? এই যে ভাইয়া তুমি চিত্র অঙ্কন করে নাও। এই টাইপের প্রশ্নে অবশ্যই আমরা চিত্র অঙ্কন করে নিব। তাহলে সাইন মানে কি? ওই যে সাগরে লবণ আছে, লম্ব বাই আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে মানে আমাদের কত ভাইয়া? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান হচ্ছে 1 আর এখানে √3। তাহলে আমরা কি জানি যে ভাইয়া অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমাদের ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? তাহলে এখানে আসতেছে 3, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের 3 - 1 দ্যাট মিনস 2। তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু √2। তাহলে এইটার মান আসতেছে আমাদের √2। তাহলে ভাই এখন cos থিটার মান কি? আমরা কবরে ভূত আছে, ঠিক আছে? কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে √3 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে √2 ডিভাইডেড বাই √3। তাহলে এখন মান বসাই দাও। দেখো 6 ইন্টু সাইন থিটার মান কত? 1 ডিভাইড বাই √3। cos থিটার মান কত আসছে রে? আমাদের হচ্ছে √2 ডিভাইডেড বাই √3। তাহলে দেখো এখানে কত আসতেছে? যে ভাইয়া 6√2 ডিভাইডেড বাই এই দুইটা √2 মিলায় একটা 3 হয়, দুইটা √3 মিলায় একটা 3 লিখতে পারবো। তাহলে এইবার 3 দুগুণ 6। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসতেছে 2√2। অ্যান্সার আসতেছে কত ভাইয়া? 2√2। তাহলে 2√2 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিকভাবে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো এইটা অনুপাতের মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে। হয় তোমার দেখবা যে সিম্পল, যে ভাই একটা অনুপাত দিয়ে আরেকটা চাইছে, যদি খুব সহজ প্রশ্ন হয় তাহলে এই ধরনের থাকবে। আবার যে অনুপাতের ম্যাথ হালকা একটু স্ট্যান্ডার্ড করতে গেলে তোমার এই ধরনের চলে আসতে পারে, যে ভাইয়া একটু ত্রিকোণমিতিক সূত্রের হেল্প নিতে হবে। এখানকার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণই হচ্ছে এটা সূত্র, যে sin 2 থিটার সূত্র কি? যে ভাইয়া 2 sin থিটা ইন্টু cos থিটা, 2 sin থিটা ইন্টু cos থিটা। সবাই বুঝতে পারছেন? 2 sin থিটা ইন্টু cos থিটা। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার ভাইয়া? বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা। ওকে, তাহলে চলো নেক্সটে যাবো আমরা। ওকে, তাহলে নেক্সটে দেখো এই যে এটা একদম সহজ প্রশ্ন, যে ভাই cos থিটা দেওয়া আছে, তোমাকে tan থিটা বের করতে বলছে। তাহলে খুবই সিম্পল। তাহলে দেখো আমরা এইখানে থেকে আসি, যে ভাইয়া তাহলে আমাদের এখানে কি cos থিটা, তাহলে আমাদের ভূমি, তাহলে ভূমি এখানে 12, এখানে কত? অতিভুজ 13। তাহলে এখানে কত হবে? ম্যাজিক নাম্বারে পড়ে যাচ্ছে 12 13, আমাদের কত? 5 12 13, এটা হচ্ছে 5 হবে। ওকে, তাহলে আমাদের tan থিটার সূত্র কি? লম্ব বাই আমাদের ভূমি, তাই না? 5/12। দেখো তো 5/12 কোথায় আছে? এটা প্লাস মাইনাস দুইটাই হতে পারে। সো এই যে এই নাম্বার 5/12। ওকে, দেখছো এই অনুপাতের ম্যাথ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ওকে, বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? সো অনুপাতের ম্যাথ বেশ গুরুত্বপূর্ণ। নেক্সটে আসো। দেখো এই যে
অনুপাতের প্রশ্ন থেকে হালকা একটু এরকম কাস্টমাইজেশন থাকতে পারে যে কট এর মান দেওয়া আছে কত 12/5 হলে সাইন এ প্লাস কস এর মান কত। দেখছো এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো ভাই, তাহলে আলটিমেটলি এখানে কট, দেখো কট কট ট্যানের বিপরীত কট না, তাহলে এখান থেকে আমরা ট্যান আনতে পারবো ইজিলি। তাহলে দেখো কট দিয়ে ক্যালকুলেশন বা চিত্র অঙ্কন করা ঝামেলা না, সাইন কস ট্যান এগুলোতে থাকলে আমাদের সুবিধা হয়, তাই না? তাহলে আমরা এটাকে ট্যানে আনতে পারবো। তাহলে ট্যান এর মান কত ট্যানে, তাহলে এটাকে উল্টাই দাও 5/12। ওকে, তাহলে এখন এটা দিয়ে চিত্র অঙ্কন করি আমরা, চলো। তাহলে এটা দিয়ে চিত্র অঙ্কন করলে ট্যান মানে কি ভাইয়া, লম্ব বাই ভূমি, তার মানে 5/12, আর এখানে অবশ্যই হবে ম্যাজিক নাম্বার পড়ে গেছে 13 হবে, 5 12 13। ওকে, তাহলে এইখান থেকে তুমি সাইন থিটার মান বের করে নাও, তারপরে যোগ করে দিলেই অ্যান্সার শেষ। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার মানে 5/ কত 13, তারপরে কস থিটা কস এ, কস এর মান কত বলো দেখি, কস এ ভূমি বাই অতিভুজ, তার মানে 13/12/13। তাহলে এখন এই যে আমাদের সাইনে কস এর মান পাওয়া গেছে, জাস্ট যোগ করে দাও। তাহলে 5/13 প্লাস 12/13, তাহলে এখানে আসতেছে কত 13, আর এখানে 5 আর 12, তাহলে 15 16 17। তাহলে আমাদের 17/13, 17/13 কোথায় আছে ভাইয়া, এই তো 17/13, সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? এখানে তোমাকে কি করতে হবে, জাস্ট তোমাকে চিত্র তুমি যদি একটু কাস্টমাইজ করে নিতে পারো তাহলে মান বের করে নিয়ে জাস্ট খালি ওখানে মান বসাই দিতে হবে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। ওকে, মান বের করে নিয়ে আমরা কি করবো ভাইয়া, মান বসাই দিব। মান বের করে নিয়ে কি করবো ভাইয়া, মানটা বসাই দিব। নেক্সটে আসি আমরা, চলো। সো এটা তো আমি তোমাদের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, সেকেন্ড টাইমের জন্য আলটিমেটলি আমরা অলরেডি এডুকেশন থেকে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ লঞ্চ করে দিয়েছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। সো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা মাথা ঠান্ডা রেখে দাও, তারপরে যাদের প্ল্যান আছে যে না ভাইয়া আমরা সেকেন্ড টাইম প্রস্তুতি নিব, সো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। কারণ আমরা এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের পর্যাপ্ত পরিমাণে ক্লাস রেখেছি, প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে লাইভ ক্লাস পাবা। দ্যাট মিনস একটা চ্যাপ্টার একটা ক্লাসেই শেষ নয়, বরং 2 থেকে 3টা ক্লাস বা 4টা ক্লাসের মধ্যে আমরা একটা অধ্যায় শেষ করব। একটা অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আগে কনসেপ্ট শিখাই দিয়ে তারপর ওই ধরনের ওই টাইপের প্রশ্নগুলো আমরা নিয়ে অ্যানালাইসিস করবো, একদম খুব সুন্দর মতো কম্প্যাক্ট সলিউশন তোমার জন্য। ওকে, সো যারা কোর্স সম্পর্কে জানতে চাও বা আলটিমেটলি হচ্ছে ভর্তি হতে চাও, আমাদের এডুকেশন পেজে মেসেজ করলে তোমাকে বিস্তারিত বলে দিবে। ওকে, আচ্ছা, তাহলে চলো দেখো বৃত্ত থেকে দেখি যে বৃত্ত থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, সো দেখো বৃত্তের সমীকরণ কোনটি, সো এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে যে ভাইয়া বৃত্তের সমীকরণ কোনটি, বৃত্তের সমীকরণ কোনটি, বৃত্তের সমীকরণ কোনটি। ওকে, বৃত্ত থেকে প্রশ্ন আসতে পারে, বৃত্ত থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে দেখো আমি আগেই বলছি যে বৃত্তের কি, বৃত্তের শর্ত কি, অবশ্যই এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এবং দেখো এখানে সবগুলাই দ্বিঘাত আছে, তাহলে ঝামেলা লাগিয়ে গেল না। এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, দেখো শর্ত কি কি থাকবে, দ্বিঘাত থাকবে, এক্স ও ওয়াই দ্বিঘাত থাকবে, দ্বিঘাত থাকবে, এবং এক্স ও ওয়াই এই যে ওয়াই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আবার একই থাকবে, সহগ একই থাকতে হবে। এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তাহলে দেখো এটার কি সহগ একই আছে, 4 5 ভিন্ন হবে না, 4 5 ভিন্ন হবে না, 4 4 এটা হইতে পারে, বাকিটা দেখো দেখি এটাও আছে 4 4, তাহলে ঝামেলা না। এই জন্য দেখা মাত্রই দাগায় দেওয়া যাবে না। দেখো এইখানে ডি নাম্বারে আবার এক্স ওয়াই যুক্ত পদ আছে, তার মানে এটা হবে না। তাহলে সি নাম্বারটা চোখ বন্ধ করে রাইট আনসার, সি নাম্বারটা চোখ বন্ধ করে রাইট আনসার। বুঝতে পারছি আমরা, সি নাম্বারটা ভাইয়া চোখ বন্ধ করে আমাদের রাইট আনসার আসতেছে। নেক্সটে আসি, চলো দেখো নেক্সটে কি বলছে যে ভাই এই বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি জানি আমরা, যে ভাই আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট। বাট এখন আমরা জির আর এফ এর মান, দেখো জি আর এফ এর মান, দ্যাট মিনস এটাকে আমরা কেন্দ্র বলি না, তাহলে কেন্দ্রর মান কেমনে বের করতে হয়। দেখো কেন্দ্র বের করার একটা স্পেশাল টেকনিক আমি তোমাদেরকে শিখাই দিই, যে ভাইয়া কেন্দ্র তুমি কেমনে বের করবা। কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই -2, এক্স এর সহগ ডিভাইড বাই -2, আবার ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে এখানে দেখো এইখান থেকে জি এর মান, এইখান থেকে এফ এর মান বের হয়ে যাবে, তাহলে এটা ডিভাইডেড বাই -2, তাহলে মাইনাস মাইনাস কাটা, এখানে আসবে 12। ওকে, তাহলে এটা হচ্ছে জি এর মান, আর এইটা কি -2, তাহলে এখানে 5 আসবে, তাহলে এখানে 12 ডি -5, এইটা হচ্ছে জি আর এফ এর মান। ওকে, তাহলে বসাই দাও যে ভাইয়া রুট ওভার 12 স্কোয়ার, এখানে প্লাস -5 স্কোয়ার, প্যারা নাই কারণ পজিটিভই হবে, আবার -3,
তাহলে এখানে সির মান নাই, তাহলে তো 0। তাহলে দেখো এখানে আমাদের কত 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5 12 13, তো এটা ম্যাজিক নাম্বারে পড়ে গেছে। তাহলে রাইট অ্যান্সার হবে কত, এই যে দেখো এই ম্যাজিক নাম্বারটা মনে রাখলে দেখছো কত ক্যালকুলেশন তুমি মুখস্থ বসাই দিতে পারবা। ম্যাজিক নাম্বারটা মনে রাখলে কত ক্যালকুলেশন ভাইয়া তুমি ধাপ করে মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। তাহলে দেখো এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু আমরা অনেক টাইপের প্রশ্ন সমাধান করছি। তোমাকে যদি কেন্দ্র বের করতে বলে তাহলে এখন ইজিলি বের করতে পারবা। তাহলে টেকনিক কি শিখাইলাম, এক্স এর সহগ ডিভাইড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইড বাই -2। আবার যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে তো আমাদের কেন্দ্র লাগবে, কারণ r = √g² + f² - c, তাহলে জি আর এফ এর মানটা আমরা কেন্দ্র থেকে নিতে পারবো। ওকে, চলো দেখো এই টাইপের প্রশ্ন, দেখো এই ব্যাসার্ধটাই না বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় আসে, এই ব্যাসার্ধটাই বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় আসে। সেটা কীরকম ভাবে, দেখো এই যে দেখো একটা বৃত্তের সমীকরণ, যে এই যে সহগ সমান আছে, ওকে বুঝলাম। তাহলে 2x² + 2y² + 6x + 5y - 1 = 0 বৃত্তের ব্যাসার্ধ আর হইলে আর এর মান। তাহলে সিম্পল জিনিস ভাই, r = কত √f² প্লাস g² + f² - c, একটা লিখলে হয়, এখানে আমি আগে f² লিখে ফেলছি, প্যারা নাই। বাট এইখানে একটা শর্ট আছে ভাইয়া, যখন তুমি এই যে বৃত্তের যাই বের করো না কেন, বৃত্তের তুমি যাই বের করো, কেন্দ্র বের করো, ব্যাসার্ধ বের করো, যাই বের করো না কেন, তোমাকে সবার আগে প্রধান শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে x² ও y² এর সহগ 1 বানায় নিতে হবে, এর সহগ 1 বানায় নিতে হবে, 1 বানায় নিতে হবে, বানায় নিতে হবে। x এর সহগ এবং y এর সহগে 1 বানায় নিতে হবে, x এর সহগ এবং y এর সহগের 1 বানায় নিতে হবে। তাহলে দেখো এটাকে 1 জোর করে বানাবো, তাহলে 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে x² + y² 2 দ্বারা ভাগ করো, 3x প্লাস 2 দ্বারা ভাগ করো 5y - 1 / 2 = 0। তাহলে এখন তুমি এটা কেন্দ্র বের করো, তাহলে x এর সহগ ডিভাইড বাই -2, y এর সহগ ডিভাইড বাই -2, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা। তাহলে দেখো এখানে কত চলে আসতেছে, আমাদের হচ্ছে স্কোয়ার করে দাও, তার মানে এখানে 9 / 4 প্লাস উপরে কত চলে আসবে যে ভাইয়া 25 / 4, আর এখানে মাইনাস, তাহলে দেখো -c, এইখানেও আছে মাইনাস, তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +½ তো এইটারে লসাগু করলে যা আসবে তাই, এটাকে লসাগু করলে যা আসবে তাই। দেখো এই যে এখানে কিন্তু চিহ্ন খেয়াল রাখতে হবে বাবা, দেখো এইখানে কিন্তু চিহ্ন খেয়াল রাখতে হবে। -c মানে কি, দেখো c তো মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দিছে কিন্তু, আর এগুলাতে কোনো চিহ্ন নিয়ে প্যারা নাই, কারণ এগুলাতে স্কোয়ার আছে, তাহলে মাইনাস থাকলেও পজিটিভ হয়ে যাবে। বাট এইটাতে তো স্কোয়ার নাই, সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা 3 চলে আসবে, তাহলে দেখবা তুমি বি নাম্বারটা চলে আসতেছে। ওকে, সো জাস্ট লসাগু করলেই আলটিমেটলি চলে আসবে, লসাগু করে রুট করলেই হয়ে যাবে। ওকে, সো এখানে তাহলে আমি তোমাদেরকে কি বললাম, এইটা খেয়াল রাখবা যে ভাইয়া ব্যাসার্ধ তারপরে হচ্ছে কেন্দ্র যাই বলুক না কেন, আমাদের বৃত্তের x² এবং y² এর সহগটা সবার আগে 1 বানায় নিব, তারপরে আমাদেরকে বের করতে হবে। নেক্সটে আসি আমরা, দেখো যে ভাইয়া যে এই বৃত্তে দ্বারা গঠিত আমাদের হচ্ছে ক্ষেত্রফল কত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি ভাইয়া, πr², আমরা সবাই জানি। তাহলে এখানে r এর মান কত, দেখো আদর্শ ফরম্যাট আমরা কি জানি যে ভাইয়া x² + y² = r², তাই না? তাহলে r² এর জায়গায় আছে 4, তাহলে 2², তাহলে r এর মান কত, r এর মান হচ্ছে আমাদের কত, r এর মান হচ্ছে 2, তাহলে এখানে π2², তার মানে আমাদের 4π, এটাই হচ্ছে অ্যান্সার, 4π, এটাই হচ্ছে ভাইয়া আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4π কোথায়, এই তো সি নাম্বারটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাও পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, বৃত্তের ক্ষেত্রফলটাও আমাদের কি ভাইয়া পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে নেক্সটে আসি, চলো নেক্সটে কি বলছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ এইগুলো আর করে দিব না, এটা আলটিমেটলি তোমরা নিজেই করবা, কারণ ব্যাসার্ধ অনেকবার করছি, তাহলে ব্যাসার্ধ অনেকবার করছি, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? নেক্সটে আসো, দেখো পোলার স্থানাঙ্ক, দেখো ব্যাসার্ধই আসতে পারে বা কেন্দ্র আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, কিন্তু সরল রেখার সাথে মিল রেখে তোমাদের এখানে প্রশ্ন চলে আসতে পারে। সো দেখো যদি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করে তখন দেখো এই যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আছে বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে পোলার থাকলে তোমার সবার আগে কি চেয়ে আনতে হবে, কার্তেশীয়তে আনতে হবে, অর্থাৎ x আর y তে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমরা কার্তেশীয়তে আনো, চলো দেখো এখানে r² = কি লিখতে পারবো, যে ভাই x² + y², আর এইখানে মাইনাস আছে, তারপরে 2r sin θ কে আমরা কি লিখতে পারবো, যে ভাইয়া 2 আমরা y লিখতে পারবো, =3, তাহলে =3 এর জায়গায় -3 এই পাশে পার করে আনলাম, =0 হয়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ভাই এখানে দেখো 0 / -2, দ্যাট মিন 0, এটা হচ্ছে আমাদের জির মান, আর এখানে -2 / -2, তার মানে এখানে 1, তাহলে 0, 1, এটা হচ্ছে কার মান, কেন্দ্রর মান। তাহলে দেখো r = √0² + 1² - c,
তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3, তার মানে 3 আর একে 4, দ্যাট মিনস √4, তার মানে 2, ব্যাসার্ধ কত 2, ফ্যান্টাস্টিকভাবে এই নাম্বারটা রাইট অ্যান্সার। সো বৃত্ত আর সরলরেখা দুইটা মিলাই আসতে পারে, বৃত্ত আর সরলরেখা দুইটা মিলাই আসতে পারে, বুঝতে পারছেন? বৃত্ত আর সরলরেখা দুইটা মিলাই আসতে পারে। দেখো পোলার কার্তেশীয়, পোলারে থাকবে সবার আগে তোমাকে কার্তেশীয়, দ্যাট মিনস এক্স আর ওয়াইতে আনতে হবে, তারপরে কেন্দ্র বের করতে হবে, তারপরে তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে। যদি একটু বড় টাইপের প্রশ্ন আসে বা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সটে আসি আমরা, চলো যে নেক্সটে কি বলতেছে ভাইয়া, যে এই বৃত্তটা আলটিমেটলি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। কারণ এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি দেখো তো, দেখো তোমার এগুলো না সূত্র মুখস্থ করিও না, সূত্র মুখস্থ করলে তোমার প্যারা খাওয়া যাবা। দেখো ধরো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইখানে আমরা -g আর -f জানি আমরা কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এতটুকু হচ্ছে আর, তাই না? তাহলে আমরা দেখো এইখানে শর্ত কি রাখতে পারবো আমরা, তাহলে আর, তাহলে আরটা কি ভাইয়া, আরটা কি আর এই এতটুকু এইখান থেকে এই পেশে গেলে আমাদের এক্স এর মান হয়, আর এটা হচ্ছে ওয়াই এর মান, তার মানে কেন্দ্রের কোটি, তাহলে আর হবে মডুলাস কেন্দ্রের কোটি, দ্যাট মিনস আমাদের আর ইকুয়াল টু কি হবে মড এফ। আর যদি কনস্ট্যান্ট মানের কথা বের করতে বলে তাহলে আমাদের হবে সি ইকুয়াল টু জি স্কোয়ার, এটাকে এক্স অক্ষকে স্পর্শ করলে, দেখছো? সো এখন দেখো তাহলে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে সি এর মান কত, সি ইকুয়াল টু জি স্কোয়ার, তাহলে জি এর মান বের করে নিতে হবে। জি কই থেকে পাবো, ওই কেন্দ্র থেকে পাবো, তাহলে এখানে কেন্দ্র বের করো, যে -8 ডিভাইড বাই -2, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা, এখানে 4 আসতেছে 4, তার মানে সি ইকুয়াল টু জি স্কোয়ার, দ্যাট মিনস 4 স্কোয়ার, দ্যাট মিনস আমাদের 16। তাহলে আমাদের 16 কোথায় ভাইয়া, এই নাম্বারটা। ওকে, মারাত্মক গুরুত্বপূর্ণ। এখন যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে বললে কি হইতো, আর এর মান হইতো মডুলাস জি আর সির মান হইতো এফ স্কোয়ার, বুঝছো? তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, দুইটাই বেশ গুরুত্বপূর্ণ। সি এর মান বা আর এর মান যে কোনো কিছু আসতে পারে, দুইটাই শিখাই দিলাম। ওকে, দুইটাই শিখাই দিলাম, এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা ভাইয়া কি অবশ্যই মনে রাখিতে হবে, এটা ভাইয়া কি অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সটে আসি আমরা, চলো। এই যে সিম্পল, যে ভাইয়া নিচের কোন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, একই ধরনের প্রশ্ন একটু ভিন্ন প্যাটার্নে আসছে। দেখো তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে শর্ত কি ভাইয়া, সি ইকুয়াল টু জি স্কোয়ার, তাহলে জির মান কত দেখো তো, এখানে 1 কে স্কোয়ার করলে 4 হয়, হবে না জীবনেও। তাহলে এখানে কত, জি এর মান হচ্ছে 2 কে স্কোয়ার করলে 4 হয়, বাট এখানে 5 আছে, এটাও হবে না। তারপরে এখানে আসো 2, তারপরে -2 দ্বারা ভাগ 1 কে স্কোয়ার করলে 1ই হচ্ছে, তাহলে এটা হতে পারে, আগে আমরা বাকিটা চেক করি। এখানে কত আছে, যে ভাইয়া 1 কে স্কোয়ার করলে 1ই হয়, বাট এখানে 3 আছে, হবে না। তাহলে আমাদের ফ্যান্টাস্টিকভাবে চোখ বন্ধ করে সি নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? তো শর্ত কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে ভাইয়া, শর্ত বা কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি এগুলো দেখবা উত্তর করবা, শেষ। নেক্সটে আসো, দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমাদের এই প্রশ্নটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় একদম অনেকবার দেখছি, এটা মানে সব বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে এটা। দেখো এটা অনেক গুরুত্বপূর্ণ, জাতীয়তেও চলে আসতে পারে, খুব সহজ। দেখো এখানে এ বি সি তিনটার আকার দেওয়া আছে, দ্যাট মিনস মাত্রা দেওয়া আছে। ওকে, তাহলে তোমাকে এখানে দিছে যে ভাইয়া এ ট্রান্সপোর্স প্লাস বি ইন্টু সি, তাহলে এই ট্রান্সপোর্স মানে কি ভাইয়া, উল্টায় যাবে, সারি কলামের জায়গায় যাবে, কলাম সারির জায়গায় আসবে, তাহলে এ ট্রান্সপোর্স, তাহলে এর মাত্রা তো এটা, তাহলে এটাকে 5 ইন্টু 4 হয়ে গেল, ট্রান্সপোর্স করে দিলাম। তারপরে প্লাস বি এর মাত্রা কত ভাই, দেখো 5 ইন্টু 4, তাহলে 5 ইন্টু 4, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কিন্তু 5 ইন্টু 4ই পাচ্ছি। এখন তারপরে কি করছে, সির সাথে গুণ করে দিচ্ছে, তাহলে সি কত, সি হচ্ছে 4 ইন্টু 2, তাহলে এইটার গুণ করার নিয়ম কি বলো দেখি, এটার গুণ করার নিয়ম কি, এটার গুণ করার নিয়ম কি, দেখো এটার গুণ করে উত্তর দাও দেখি আমাকে একটু, দেখি কে সবার আগে পারো, দেখি ভাইয়া কে সবার আগে পারো, গুণ করো 5 ইন্টু 4 ইন্টু 2 4 ইন্টু, দেখো এটার গুণ করার নিয়ম হচ্ছে, এটা বারবার তুমি ভুল হলে না বুঝতে পারবা। দেখো তোমার শর্ত হচ্ছে যে সারি কলাম, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হইতে হবে, দেখছো মিলে গেছে 4 তাহলে তোমার উত্তর হবে এই যে পরের দুইটা, তার মানে 5 ইন্টু 2, এইটাই হচ্ছে উত্তর। ওকে, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি 5 ইন্টু 2, 5 ইন্টু 2 কোথায় আছে, 5 ইন্টু 2, এই তো সি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা কি ভাইয়া, খুব সহজ একটা জিনিস, সবাই কি বুঝতে পারছেন আমাকে একটু বলেন দেখি, খুব সহজ একটা জিনিস, সবাই কি বুঝতে পারছো কি না, সবাই কি বুঝতে পারছো কি না, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখবা যে এইখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নটা সব জায়গাতেই থাকে, সবাই একটু বুঝতে পারছো কিনা বলো। এটা তোমাদের জাতীয়তা চলে আসতে পারে, অনেক সহজ প্রশ্ন,
বাট সব জায়গাতেই আসে। অনেক সহজ প্রশ্ন, বাট কি ভাইয়া সব জায়গাতেই আসে। সবাই একটু আমাকে বলো যে বুঝতে পেরেছেন কি না, বুঝতে পেরেছেন কি না। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাব। নেক্সটে কি ভাইয়া, এই যে ইনভার্স ম্যাট্রিক্স, মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স মারাত্মক ইম্পর্টেন্ট, সময় লাগবে একটু। ধরেন 7:30টার মতো, 1 ঘন্টা। কি সমস্যা? সমস্যা নেই তো ভাই, ঢুকুক। তাহলে দেখেন এইখানে যদি a ইকুয়াল টু 1 2 আর হচ্ছে 3 4, 1 2 3 4 হয়, তাহলে a ইনভার্স কত? তাহলে দেখো এই ইনভার্স ম্যাট্রিক্সটা একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ইনভার্স ম্যাট্রিক্সটা একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে দেখেন ইনভার্স কেমনে বের করবো আমরা। ইনভার্সের নিয়ম হচ্ছে, তুমি যদি বের করতে চাও, দেখো আমি একবারই তোমাকে যদি একটু সূত্র গঠন করে দেখাই তাহলে সুবিধা হবে। ধরো তোমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ইকুয়াল টু ধরো তোমার এ বি সি ডি এটা দেওয়া আছে, তাই না? তাহলে তুমি এখন এটার ইনভার্স করবা কেমনে? এটার হচ্ছে 1 ডিভাইডেড বাই আমাদের নির্ণয়ক, এর নির্ণয়কের মান করতে হবে, আবার অ্যাডজয়েন্ট অফ এ নিতে হবে। অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এর মান কেমনে বের করবো? আবার অ্যাডজয়েন্ট অফ এর মান কেমনে বের করবো? দেখো অ্যাডজয়েন্ট অফ এ, এটা বের করার নিয়ম হচ্ছে তোমার এই যে এই কর্ণটা কি হবে, এক্সচেঞ্জ হবে। তাহলে ডি এর জায়গায় এ, এর জায়গায় ডি হবে, তার মানে এইখানে হচ্ছে ডি, এইখানে এ, আর বাকি এই কর্ণটার চিহ্ন পরিবর্তন হবে, জায়গা এক্সচেঞ্জ না। জাস্ট এখানে মাইনাস ডি, এইখানে মাইনাস সি, তাহলে মাইনাস বি, এখানে মাইনাস সি, এটাকে বলা হয় আলটিমেটলি আমাদের এটার অ্যাডজয়েন্ট, এটার অ্যাডজয়েন্ট। বুঝছো? তাহলে কি হয়েছে, এই কর্ণটা জায়গা চেঞ্জ করছে, তাহলে এরা জায়গা চেঞ্জ করবে, জায়গা চেঞ্জ করবে, জায়গা চেঞ্জ করবে, আর এরা চিহ্ন পরিবর্তন করবে, এই কর্ণটা চিহ্ন পরিবর্তন করবে। খুবই সহজ কিন্তু, দেখো বাংলা করে করে শেখাচ্ছি, আর এটা বেশ গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো এটার এখন আমরা এটার আগে অ্যাডজয়েন্ট বের করে নিই। তাহলে অ্যাডজয়েন্ট কি ভাইয়া, 4 আর এখানে 1 আর এখানে কি -2, এখানে -3। ওকে, অ্যাডজয়েন্ট বের হয়ে গেছে। আচ্ছা, এখন তোমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় কেমনে করে, যে ভাইয়া কত আসতেছে আমাদের, 4 × 4 মাইনাস 3 × 6, তাহলে -2 আসতেছে, -2। তাহলে এটাকে করলে কত আসবে, যে ভাইয়া -1 ডিভাইডেড বাই 2, কারণ আমাদের এই যে আমাদের কত 1 ডিভাইডেড বাই মডুলাস এ, দ্যাট মিনস নির্ণয়কের মান, একটা মাইনাস চলে আসছে, মাইনাসটা দিলাম, আর এইখানে কত আসতেছে 4 -2 -3 1। তার মানে আমরা এখানে দেখো তো কোনটা আসতেছে, হাফ 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 মাইনাস হাফ, এই যে দুইটাতে হাফ আছে, 4 -3 হবে না, 4 -2, এই যে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? এই ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, এই ইনভার্স ম্যাট্রিক্সটা মারাত্মক ইম্পর্টেন্ট, এই ইনভার্স ম্যাট্রিক্সটা মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। শেষ হয়ে যাবে 7টার আশেপাশে শেষ হবে। হ্যাঁ, সমস্যা নেই, প্যারা হবে না। ওকে, তাহলে চলো আমরা দেখো পরবর্তীতে চলে যাই। দেখো পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে দেখো এই নির্ণয়কের মান, দেখো নির্ণয়কের মান আসলে না নর্মালি আমাদেরকে কি অনেক বড় বড় করে সমাধান করতে হয়। দেখো একটু স্মার্টলি চিন্তা ভাবনা করবা, যে তুমি যদি দেখো পরপর দুইটা সারি বা পরপর দুইটা কলাম একই ক্রমান্বয়ে আছে, দেখো এইখানে কি, এইখানে দেখো তো এই সারিটা 1 2 3, এইখানে আছে 3 4 5, ক্রমান্বয়ে আছে না? সো এইরকম যদি ক্রমান্বয়ে থাকে, ক্রমিক থাকে, পরপর দুইটা সারি বা পরপর দুইটা কলাম, এরকম ক্রমিক থাকলে ওটার মডুলাস আমাদের নির্ণয়ক হবে কত, 0, একদম ডিরেক্ট মুখস্থ। ক্রমিক থাকলে দেখো 1 2 3 4, 1 2 3, আমাদের 3, আমাদের আলটিমেটলি দেখো এটার গুণোত্তর, দেখো এটা কিন্তু ক্রমিক না, এটা গুণোত্তর। ক্রমিক থাকলেও হবে, গুণোত্তর থাকলেও হবে, ক্রমিক থাকলেও হবে, আবার কি থাকতে হবে, গুণোত্তর থাকলেও হবে। 2 নং আর 3 নং গুণোত্তর সম্পর্ক, দেখো এখানে গুণোত্তর সম্পর্ক, দেখো আলটিমেটলি এখানে 1 2 3 আর এখানে 3 6 9, দেখছো গুণোত্তর, একটা অপরটার গুণোত্তর, একটা অপরটার গুণোত্তর, একটা অপরটার গুণোত্তর, কিন্তু ক্রমিক থাকে। যদি ভাইয়া ক্রমিক থাকে, এখন ক্রমিক ব্যাপারটা কি চলো তোমাদেরকে একটু দেখাই, যে ভাইয়া যদি ক্রমিক থাকে, যদি ক্রমিক থাকে, যদি ক্রমিক থাকে, ধরো এইটা আমি বললাম যে ভাইয়া 3 4 5, তারপরে ধরো বললাম আমি 6 7 8, তারপরে ধরো এখানে যে কোনো কিছু দিলাম 0 2 0 এরকম দিলাম, তাহলে এইটার অ্যান্সার কি হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। কেন? এই যে ক্রমিক থাকলেও আমাদের 0, গুণোত্তর থাকলেও 0, গুণোত্তর থাকলেও 0 হবে, ক্রমিক থাকলেও 0 হবে, পরপর দুইটা সারি পরপর দুইটা কলাম। ওকে, এইটা মাথায় রাখবা, নির্ণয়ক থেকে আসলে খুবই কাজে লাগে। তাহলে দেখো এখন আমরা লিমিট থেকে অর্থাৎ অন্তরীকরণ থেকে একটু দেখার ট্রাই করি। দেখো অন্তরীকরণের বেশ
সহজ প্রশ্ন আসবে, অন্তরীকরণ ভয় পাওয়ার দরকার নাই। দেখো আমি যে কয়েকটা নিয়ম দেখাচ্ছি এগুলাই সময় প্র্যাকটিস করে দাও। তাহলে দেখো লিমিট যদি ইনফিনিটি থাকো তাহলে এটার একটা স্পেশাল টেকনিক তোমাকে মাথায় রাখতে হবে। লিমিট ইনফিনিটি যদি তুমি দেখো তাহলে এটার ভাইয়া শর্টকাটটা কি, যে ভাইয়া উপরে হবে এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ, নিচে এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে লিমিট থাকলে উপরে এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ, এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ, সর্বোচ্চ ঘাতের সহগ, ঘাতের সহগ, আর নিচে আমাদের ওই সর্বোচ্চ ঘাতের সহগ হবে। এখন ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ ঘাতটা আগে খুঁজে বের করতে হবে। দেখো উপরেও সর্বোচ্চ ঘাত, এটার 1, এটার 2, এটার আমাদের 2, তাহলে সর্বোচ্চ ঘাত আমরা ফাইনালি কত পাইছি, 2 পাইছি। তাহলে এটা সর্বোচ্চ ঘাতের সহগ কত, এটার কিছু নাই মানে 1, আর এটার সর্বোচ্চ ঘাতের সহগ কত, 2, তার মানে উত্তর হচ্ছে হাফ। তাহলে উত্তর হাফ। দেখছো এগুলো অনেক সহজে তাড়াতাড়ি করতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের ইনফিনিটি থাকলে কি সর্বোচ্চ ঘাতটাকে খুঁজে বের করতে হবে। এখন তোমাদের একটু দেখি কি অবস্থা। ধরো আমি তোমাকে বললাম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তোমাকে আমি বললাম যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 3 এক্স কিউব প্লাস 4, এইটার উত্তর কি হবে বলো। এটা তোমরা অনেকেই করবা যে ভাইয়া 1/3, এইটা কিন্তু 1/3 হবে না। কারণ কি দেখো এখানে সর্বোচ্চ ঘাত মিলে নাই। দেখো এখানে 2 আছে আর নিচেরটাতে 3 আছে, তাহলে সর্বোচ্চ কার ঘাত কোনটা কাউন্টেবল হবে, আমাদের সর্বোচ্চ ঘাতটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত 2টা মিলাই 3 আছে, 2-এর থেকে 3 বড় না, তাহলে 3, তাহলে এইখানে 3 তো নাই, তাহলে এখানে 0 ডিভাইডেড বাই 3, তাহলে অ্যান্সার আসবে 0। ওকে, 1/3 না। বুঝতে পারছো কেন এখন 0? ভাই এইটা লাইনকে তুমি এভাবে লিখতে পারবে না যে 0 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3, একই কথা। এই যে দেখো 0-র সাথে গুণ করে পুরোটা ফিনিশ হবে, এই জন্য আমরা এক্স কিউবের সহগ কি 0 নিছি, ঠিক আছে। তাহলে তোমাকে সর্বোচ্চটা বের করতে হবে। যদি ঘাত না মিলে তাহলে না মিললে সর্বোচ্চটা তোমাকে নিতে হবে, সর্বোচ্চ যেটা থাকবে। উপরে থাকলে উপরেরটা, নিচে থাকলে নিচে, বসাই দিবে, প্যারা নাই। বাট যদি এই যে মিলে যায় যে ভাই দুইটাই সর্বোচ্চ মিলে গেছে, তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো কোনো কথাই নাই। বুঝতে পারছো? নেক্সটে আসো। দেখো যে ভাইয়া লিমিটের এটা একদম বেসিক একটা প্রশ্ন। লিমিটের কি ভাইয়া একদম বেসিক একটা প্রশ্ন। সো এইটা দেখো আমরা লিমিটের লাহপিটাল নিয়মটা একদম জাতীয়তে যদি আসে তাহলে আসতে পারে। লিমিটের লাহপিটাল নিয়ম কি ভাই, লিমিটের মান বসায় দিয়ে যদি উপর নিচ অনির্ণীয় ফর্ম আসে, তাহলে দেখো এখানে a⁴ মানে হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই আমাদের 0, তাহলে আমাদের 0/0 এটা একটা অনির্ণীয় ফর্ম। সবাই জানি আমরা অনির্ণীয় ফর্ম থাকলে উপর নিচ ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে উপর নিচ ডিফারেন্সিয়েট করো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে a⁴x ln a আর ডিভাইডেড বাই 1, আর এখানে আসছে 0। তাহলে এখন তুমি লিমিটের মান বসায় দাও, তাহলে a⁴ মানে 1 আর এখানে ln a, আর বাকি কিছুই থাকতেছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে ln a। তাহলে ln a কোথায় আছে, এই নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো? সো কখন আমাদের লাহপিটাল নিয়ম হয়, যখন লিমিটের মান বসাই দিয়ে এই যে অনির্ণীয় ফর্ম, অনির্ণীয় ফর্মের মধ্যে 0/0, ইনফিনিটি এই দুইটাই সব থেকে বেশি পাওয়া যায়। দেখবে যে 0/0 সব থেকে বেশি আসে। সো লিমিটের মান বসাই দেওয়ার পর যদি অনির্ণীয় ফর্ম আসে তাহলে লাহপিটাল নিয়ম করবো। লাহপিটাল নিয়ম মানে কি, উপর নিচ ডিফারেন্সিয়েশন করতেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত অনির্ণীয় ফর্ম ধ্রুবীভূত না হয়। ওকে, চলো সামনে যাই। দেখো এই যে সেম জিনিস, দেখো আগে লিমিটের মান বসাই দিই, তাহলে দেখো e⁴0, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1, তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 0, তাহলে আবার ওই 0/0 চলে আসতেছে অনির্ণীয় ফর্ম। তাহলে অনির্ণীয় ফর্ম থাকলে কি করতে হয় ভাইয়া, উপর নিচ ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে ডিফারেন্সিয়েট করো, তাহলে e⁴x কে ডিফারেন্সিয়েট করলে e⁴xই হয়, আর e⁻x কে ডিফারেন্সিয়েট করলে -e⁻x হয়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল e⁻x ডিভাইডেড বাই 2x কে ডিফারেন্সিয়েট করলে 2। তাহলে এখন লিমিটের মান বসায় দাও, তাহলে এখানে 1, এখানে +1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই 2, এই যে 1। তাহলে আমাদের রাইট অ্যান্সার বি। দেখছো খুবই ইজি। সো লিমিটের ম্যাথে তুমি আগে বসাই দিবা, লিমিটের মান বসাই দিয়ে দেখবা যে অনির্ণীয় ফর্ম আসে কিনা। তোমাদের জাতীয়তে আসলে অবশ্যই দেখবা অনির্ণীয় ফর্ম চলে আসছে, তখন তুমি লাহপিটাল উপর নিচ ডিফারেন্সিয়েট করে দিলেই অ্যান্সার চলে আসবে। নেক্সটে আসি আমরা। দেখো এই যে আবার লিমিটের ম্যাথ, মান বসাই দাও, তাহলে দেখো 0 1 1 0 0, হ্যাঁ 0/0 চলে আসছে। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে উপর নিচ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, আর এখানে এই যে √x ধরে নিতে হবে এটা, তাহলে 1 ডিভাইডেড বাই 2 √x, তাহলে 2 √x 1 + x, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 1 পাচ্ছি। ওকে ঠিক আছে, আর -1কে তাহলে 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন তুমি লিমিটের মান বসাই দাও, তাহলে এখানে কত চলে আসতেছে, দেখো এখানে কত চলে আসতেছে, লিমিটের মান যদি আমরা বসাই দিই তাহলে এখানে চলে আসতেছে 0, তাহলে 1, তার মানে আমাদের আসতেছে কত 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2,
তাহলে এখন আমাদের 1 ইন্টু 2 ডিভাইড বাই 1 উল্টাই যাবে, তার মানে খালি 2 থাকবে। তাহলে আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? লিমিটের ম্যাথ ভাই যদি আসে একদম দেখবা যে তোমার লা হপিটাল থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, লা হপিটাল থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি লিমিটের ম্যাথ যদি আসে। লিমিটের ম্যাথ আসলে লা হপিটাল থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে দেখো এই যে এটা, তাহলে এর মান বসায় দাও। দেখো cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান 1, তাহলে e টু দি পাওয়ার 1 মানে ই থাকতেছে, আর এখানে cos 0 ডিগ্রি মান 1। তাহলে দেখো এখানে কোনো লা হপিটাল ফেলারই দরকার নাই, লিমিট বসাই দিয়ে একটা মান পাইছি। যদি মান পাই তাহলে ওই মানটাই অ্যান্সার। তাহলে ই কোথায় আছে? এই তো এ নাম্বারটা, দেখছো? সো এই ধরনের সহজ সহজ প্রশ্ন আসবে। সবার আগে দেখবো লিমিটের মান বসাই দিব। লিমিটের মান বসাই দেওয়ার পর যদি অনির্ণীয় ফর্ম আসে তাহলে লা হপিটাল ফেলাবো, আর লিমিটের মান বসাই দেওয়ার পর যদি মানই আসে একটা, তাহলে ওইটাই অ্যান্সার। খুবই সহজ। ওকে, দেখো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে কি ভাইয়া? লিমিট। তাহলে দেখো 0 বসাই দাও, log 1 এর মান 0, 0/0। আবার সেম অনির্ণীয় ফর্ম ডিফারেন্সিয়েট করো। তাহলে এইটাকে লগ মানে কি লন ধরা যায়, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইড বাই এক্স, তাহলে 1 ডিভাইড বাই এক্স, আর এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু এক্স না, তাহলে এটাকে 1 থাকলো ডিভাইডেড বাই 1। তাহলে এখন মান বসাই দাও, তাহলে আলটিমেটলি 1ই পাচ্ছি আমরা, রাইট অ্যান্সার। তাহলে কোথায় 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 আমাদের ইনফিনিটি না, 0 না, আমাদের -1 না, কোনোটাই নয়, কারণ এখানে আমাদের তো অ্যান্সার হবে 1। আমাদের কি ভাইয়া? অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 1, তার মানে কোনোটাই নয়, রাইট অ্যান্সার। বুঝছো? দেখো লিমিটের মান বসাই দিছি, অনির্ণীয় চলে আসতেছে, উপর নিচ ডিফারেন্সিয়েট করে দিছি। বাট এইটা তো ভাই যে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইড বাই এক্স পাই, বাট এটা তো এক্স না, এটা তো 1 প্লাস এক্স। তাহলে ধরে নিছি এটাকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। বুঝছো? নেক্সটে আসো। তাহলে দেখো এই যে এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো আমরা সবাই সূত্র জানি যে ভাইয়া লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত লেখা যায়? 1। এখন এই সাইন এক্সের জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে এইখানেও সেই অন্য কিছুটা জোর করে বানিয়ে নিতে হবে, তাহলে আমরা 1 লিখতে পারবো। তাহলে দেখো এইখানে 2x আছে, তাহলে এইখানেও 2x বানিয়ে নিতে হবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই জোর করে আমরা 2x বানিয়ে নিলাম। তাহলে 2x জোর করে লিখছি, তাহলে এখন ব্যালেন্স করতে হবে সমীকরণ। তাহলে এখানে একটা 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2 2 কাটা, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখন এইটুকুকে আমরা 1 লিখতে পারবো, তাহলে 1 ইন্টু 2, তাহলে 2 অক্ষে 2, তাহলে অ্যান্সার আসবে 2। আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? সো এই টাইপটা বেশ গুরুত্বপূর্ণ, এই টাইপটা ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ, এই টাইপটা বেশ গুরুত্বপূর্ণ। ওকে, সো এই ধরনের প্রশ্ন এটা কার কার বেলায় প্রযোজ্য হয়? সাইন এবং ট্যানের বেলায়। সাইন এবং ট্যান, এখানে যদি ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই এক্স থাকতো তবুও আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারতাম। সাইন এবং ট্যানের বেলায় এটা প্রযোজ্য হয়, সাইন এবং ট্যানের বেলায় এটা প্রযোজ্য হয়। নেক্সটে আসো। দেখো এই যে ট্যান আছে, তার মানে এখানেও 2x আনতে হবে, এখানে একটা 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা মিলাই হয়ে যাবে 1 আর 2 কে 2। দেখছো ট্যান এবং সাইন দুইটার বেলায় প্রযোজ্য হয়, বেশ গুরুত্বপূর্ণ। ট্যান এবং সাইন দুইটার বেলায় প্রযোজ্য হয়, বেশ গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সটে আসো। দেখো যে ভাইয়া লন এক্স এর জায়গায় অন্য কিছু আছে, তাহলে ধরে নাও এটা মনে মনে এক্স, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স, বাট এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, তাহলে এই রুট ওভার এক্স মিলে একটা এক্স হয়ে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2x হয়ে যাবে। তাহলে 1 ডিভাইড বাই 2x কোথায়? এই তো বি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? সো চেইন রুল অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ এক্স এর জায়গায় এক্স নাই, তাহলে ওইটাকে মনে মনে এক্স ধরবো, তারপরে ফলাফল করে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হয়। নেক্সটে আসো যে ভাইয়া দেখো আমাদের কি আছে ভাইয়া? এখান থেকে যদি আমরা দেখি যে ভাইয়া y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 লন এক্স, তাহলে দেখো এই যে ই টু দি পাওয়ার 2 লন এক্স, এখানে সূচকের নিয়ম থেকে আমরা এই জিনিসটাকে কি করতে পারবো? এই সহগটা পাওয়ারে নিয়ে যাইতে পারবো, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার। তাহলে দেখো এই যে ই টু দি পাওয়ার লন, এইরকম ফরম্যাটকে আমরা 1 লিখতে পারি। তাহলে এখন শুধু হয়ে গেল, দেখো আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েট করি নাই, এই কথাটা যা আবার y ইকুয়াল টু এক্স স্কোয়ার কথা একই জিনিস, কারণ সূচকের নিয়ম অনুযায়ী কি জানি যে ভাইয়া সহগ থাকলে উপরে পাওয়ার আকারে চলে যায়। তাহলে আবার ই টু দি পাওয়ার লন থাকলে আলটিমেটলি এটাকে কাটাকাটি করে আমরা 1 লিখতে পারবো, তাহলে আমাদের শুধুমাত্র এক্স স্কোয়ার থাকতেছে। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে বলছে, ডিওয়াই ডিএক্স মানে একবার ডিফারেন্সিয়েশন। তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে 2x, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, তাহলে 2x কোথায়? সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো? 2x কোথায়? সি নাম্বারটা রাইট অ্যান্সার। নেক্সটে আসো। এই তো ইন্টিগ্রেশন থেকে আসার সম্ভাবনা খুবই কম জাতীয় বিশ্ববিদ্যালয়ে, বাট যদি আসে তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে? 2-1টা প্রশ্ন একদম হুবহুব পরীক্ষায় চলে আসতে পারে। সো সেই টাইপ কয়েকটা দেখাই দেয়। ডিরেক্ট সূত্র, ইন্টিগ্রেশন থেকে কোনো কঠিন প্রশ্ন আসবে না, যদি আসে ইনশাআল্লাহ ডিরেক্ট সূত্র থেকে আসবে। দেখো এই যে এগুলো হচ্ছে ডিরেক্ট সূত্র। ডিরেক্ট সূত্রের মধ্যে কেমন দেখো, ডিরেক্ট সূত্রের মধ্যে কেমন, ধরো আমরা ইন্টিগ্রাল 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিএক্স এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই বলো দেখি?
ডিরেক্ট সূত্র যে ভাইয়া 2√x প্লাস সি। আবার যদি এমন হয় যে 1/2√x dx, তখন পাই আমরা √x প্লাস সি। দেখো এটা মনে রাখার নিয়ম কি যে ভাই এখানে যদি 2 না থাকে তাহলে অ্যান্সারে 2 থাকে, এইখানে যদি 2 থাকে তাহলে অ্যান্সারে 2 থাকে না। বুঝছো? তাহলে দেখো এইখানে আমরা একটু সাজাই নেই, চলো। তাহলে এই যে 1/3 আছে না, এই কনস্ট্যান্ট মানটাকে আমরা সামনে আনতে পারবো অবশ্যই। ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের সময় তুমি কনস্ট্যান্টকে ধাপ করে সামনে আনতে পারবা। তাহলে এখানে ইন্টিগ্রাল 1/√x থাকতেছে, তাই না? এখন তুমি 1/3 তো আগে থেকেই আছে এখানে কনস্ট্যান্ট, এখানে তুমি সূত্র বসায় দাও, এটাকে dx, তাই না? এটাকে তাহলে আমাদের কি হবে 2√x। তাহলে আমাদের এখান থেকে ডিরেক্ট সূত্র যে ভাইয়া 2√x প্লাস সি। তাহলে এটাকে সাজাই লেখো, তার মানে 2/3√x প্লাস সি। এই যে এই টাইপের এইরকম ইন্টিগ্রেশন থেকে আসার সম্ভাবনা খুবই কম জাতীয়তে, যদি আসে তাহলে ডিরেক্ট সূত্র থেকে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কি 2/3√x। তাহলে 2/3√x, 2/3√x। বুঝছো? তাহলে এই দুইটা সূত্র ভাইয়া জাতীয়র জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। জাতীয়তা থেকে প্রশ্ন আসলে ডিরেক্ট সূত্র থেকে ইনশাআল্লাহ চলে আসবে, এত কঠিন করবে না, এত কঠিন করবে না। জাতীয় থেকে প্রশ্ন আসলে এখান থেকেই চলে আসবে। নেক্সটে আসেন, এই যে দেখেন ডিরেক্ট সূত্র, তাহলে 2√x হবে, তাহলে 2√x, এই তো বি নাম্বারটা। সো এই সূত্রটাই আমার কাছে মনে হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আসে তাহলে এই ডিরেক্ট সূত্র থেকেই চলে আসতে পারে। নেক্সটে আসো, দেখো i⁻, দেখো জটিল সংখ্যা থেকে আমরা দেখি, জটিল সংখ্যা থেকে এই আয়ের মেথডটা আসতে পারে, জটিল সংখ্যা থেকে এই আয়ের ব্যাপার স্যাপারটা আসতে পারে যে ভাই i⁻, দেখো i⁻ সামথিং। এখন i⁻ যে সামথিংটা থাকবে সেটা কি পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে সেটা খেয়াল রাখতে হবে। সবাই জানি আমরা i⁻4n ইকুয়ালস টু কত হয় বলো দেখি? i⁻4n যদি থাকে তাহলে হচ্ছে আমাদের 1 হয়। আবার i⁻4n প্লাস 1, i⁻4n প্লাস 1, i⁻4n প্লাস 1 এটা থাকলে কত হবে? আমাদের i হয়। আবার i⁻4n প্লাস 2 থাকলে কত হয়? এটার ডিরেক্ট অ্যান্সার কত? -1। আর i⁻4n প্লাস 3 এটা হয় -i। এই তোমাকে এটা মনে রাখতে হবে কষ্ট করে। বাট এখন দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস মানে কি? ইনভার্স মানে ভাগ হয়ে যায় না? তাহলে এই লাইনেরটা আমরা লিখতে পারবো 1/i⁻, কত? 49। একই কথা, ইনভার্স মানে ভাগ হয়ে গেল। তাহলে এখন দেখো, তাহলে এখানে 1 থাকলো আর 49কে 4-এর গুণিতকের সঙ্গে তুমি তুলনা করবা। তাহলে ভাইয়া 4-4-এ আমাদের কত আসতেছে? 40, 48। তাহলে i⁻4n প্লাস 1 আসতেছে, তাই না? এই 49কে আমরা কি লিখতে পারবো? i⁻4n প্লাস 1 লিখতে পারো। তাহলে 4n প্লাস 1 হলে কত হয়? i হয়। তাহলে i লিখলাম এইটাকে, i⁻49কে আমরা i লিখতে পারবো। তাহলে দেখো এই 1টাকে কি লেখা যায় আবার দেখো তো? i⁻4কে আমরা চাইলে i² লিখতে পারবো না? তাহলে এখানে i² এর মান হচ্ছে -1 আর এখানে i² এর মান হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে। তাহলে i1কে আমরা i⁻4 লিখতে পারবো, তাহলে এখানে i, তাহলে এটা কাটাকাটি করলে i³ থাকতেছে। তাহলে i³ আমরা আবার কি লিখতে পারবো? যে ভাইয়া i² × i, তাহলে i² এর মান হচ্ছে -1 আর এখানে i, তাহলে ইন টোটালি হবে -i। তাহলে -i কি আছে? অবশ্যই থাকবে। এই তো সি নাম্বারটা রাইট অ্যান্সার। বেশ গুরুত্বপূর্ণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, এটা ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, সো তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে ভাই এখানে কি আমাদের পাওয়ারটা মাইনাস আছে? মাইনাস থাকলে আগে তোমাকে ভাগ করে নিতে হবে, ইনভার্স মানেই ভাগ। আর যদি পাওয়ারটা পজিটিভই থাকতো তাহলে ডিরেক্ট আমাদের অ্যান্সার চলে আসতো। তো কত বলো দেখি? i⁻4n প্লাস 1 i, তখন কিন্তু পজিটিভ i আসতো, তখন কিন্তু পজিটিভ i যদি এখানে মাইনাস না থাকতো। বুঝতে পারছো? এইটা অবশ্যই খেয়াল রাখবা এবং এই চারটা অবশ্যই মনে রাখবা, মুখস্থ করে রাখবা। i⁻4n এর সাথে মিলে গেলে 4-এর গুণিতকের সাথে মিলে গেলে 1, 4n প্লাস 1 i, 4n প্লাস 2 -1, 4n প্লাস 3 -i। ওকে, নেক্সটে আসো। দেখো এখানে কি বলছে যে ভাইয়া, কি বলছে ভাইয়া একটু আমরা খেয়াল করি। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের, সবাই একটু মনোযোগ দাও। একদম শেষ পর্যায়ে আসছি যে যদি x² প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূল আলফা বিটা হয়, তাহলে এই যে 1/α প্লাস 1/β বহুপদী থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইটা থেকে চলে আসতে পারে যে ভাইয়া আমাদের মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল। সবাই একটু করে দেখি, এটা কিন্তু মারাত্মক সহজ একটা প্রশ্ন, দেখি তোমরা কারা কারা পারো। বহুপদী থেকে যদি প্রশ্ন আসে ভাইয়া, বহুপদী থেকে আসলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মূলদ্বয়ের গুণফল। দেখো আমরা যদি দেখি যে ax² প্লাস by প্লাস c বা bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? এটা তাহলে কয়টা মূল পাবো? এটার মূল পাবো হচ্ছে 2টা, আলফা আর বিটা। আলফা আর বিটা পাবো আমরা, তাই না? আলফা আর বিটা পাবো। সো মূলদ্বয়ের যোগফল কি কেমনে বের করতে হয় বলো তো দেখি? আলফা প্লাস বিটা কেমনে বের করতে হয়? -b/a।
আবার মূলদ্বয়ের গুণফল কেমনে বের করে, যে ভাইয়া আমাদের সি ডিভাইডেড বাই এ, তাই না? এটা তো আমরা সূত্র জানি সবাই। তাহলে চলো এখন এইটা ডিরেক্ট না, একটু কাস্টমাইজ করতে হবে। তাহলে 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা, এটা আগে লসাগু করো। তাহলে আলফা বিটা থাকতেছে, এখানে আলফা প্লাস বিটা থাকতেছে। তাহলে আগে মান বের করে নেই। তাহলে এখানে মাইনাস বি বাই এ, তাহলে বি বাই এ, বির মান কত 1, আর আলটিমেটলি এটারও মান 1, তাহলে 1ই থাকতেছে, তাহলে -1 থাকবে। আর এখানে সি, সির মান কত 2, আর এর মান কত 1, তার মানে এখানে 2 থাকতেছে। তাহলে এখানে মান বসায় দাও, আলফা প্লাস বিটার মান -1, আলফা বিটার মান 2, তাহলে -1/2, এটাই অ্যান্সার। তাহলে বি নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? সো বহুপদী থেকে এই মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, এই প্রশ্নটা দ্বিঘাত সমীকরণেরটা চলে আসতে পারে জাতীয়তে। ওকে, বহুপদী থেকে, বহুপদী থেকে আসলে এই টাইপটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপটাই কি ভাইয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বুঝা গেছে? নেক্সটে আসি আমরা। দেখো এই যে ন্যূনতম মান, এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ, যে ভাইয়া একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান একটাই সূত্র, সেটা কি ভাইয়া, যে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। ঠিক আছে, সি মাইনাস কি বি স্কোয়ার ডিভাইড বাই 4a। তুমি এখন জাস্ট মান বসাই দাও। তাহলে দেখো সির মান কত, এই যে +5, আর বির মান কত, দেখো এই যে -2, তাহলে -2-র উপর স্কোয়ার করলে তাহলে 2 × 4 +4 হয়ে যাবে। আর 2a, তার মানে 4 × এর মান 1, তার মানে দেখো 4 গেল, তাহলে 1, তার মানে আমাদের এখানে 1, তার মানে 4 থাকতেছে শুধুমাত্র। তাহলে 4 কোথায়, এই তো ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে আমাদের কি হবে ভাইয়া, ডি নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। যে ভাইয়া ন্যূনতম মান কত, সো ন্যূনতম মানের সূত্র কি, যে ভাইয়া সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। ওকে, নেক্সটে আসি আমরা। সো চলো দেখো এখানে কি বলতেছে, যে ভাই উৎকেন্দ্রিকতা, আমাদের কণিক অধ্যায় থেকে যদি প্রশ্ন চলে আসে তাহলে উৎকেন্দ্রিকতা আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো উৎকেন্দ্রিকতার যদি আমরা দেখি তখন আমরা সূত্র কি, উৎকেন্দ্রিকতার সূত্র কি, দেখো একদম সহজ বাংলা কথায় একটা শর্টকাট শিখাই দিই, যে ই ইকুয়াল টু √1 প্লাস মাইনাস আমাদের ছোট ডিভাইডেড বাই বড় মানটা হবে। ঠিক আছে, প্লাস মাইনাস কেন ভাই, দেখো এখন শিখাই দিই। প্রশ্নে যদি প্লাস হয় তাহলে সূত্রে হবে মাইনাস, আর প্রশ্নে যদি মাইনাস হয় তাহলে সূত্রে হবে প্লাস। ঠিক আছে, তাহলে প্লাস কোথায় হয়, উপবৃত্তের সমীকরণে, আর মাইনাস কোথায় হয়, অধিবৃত্তের সমীকরণে। তাহলে উপবৃত্তের বেলায় সূত্র হবে এখানে মাইনাস, অধিবৃত্তের বেলায় সূত্র হবে এখানে প্লাস। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে। বাট আমাদের বেসিক সূত্র কি, আমরা সবাই জানি যে ভাইয়া আমাদের এইখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। সো এখানে 1 আনতে হবে। তাহলে এটাকে তুমি 400 সবগুলোকে ভাগ করে দাও, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসতেছে, 25, 4 25 সঙ্গে 100, তাহলে 8। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে, 8 × 8 = 16 আসতেছে, আর প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 আসবে ইকুয়াল টু 1। এই দেখো এখন আমরা এর মান বির মান পাওয়া গেছি। তাহলে আমাদের নিয়ম কি, এই মানটার ছোটোটা উপরে থাকবে, বড়টা নিচে থাকবে। তাহলে এখানে সূত্রে আছে প্লাস, তাহলে এখানে হবে মাইনাস, মানে প্রশ্নে প্লাস থাকলে এখানে মাইনাস, তাহলে 1 মাইনাস ছোটো মানে 16 ডিভাইডেড বাই বড়, তার মানে 25। একদম সহজ নিয়ম, কখনো মুখস্থ করতে হবে না, যা ছোটো বড় দিয়ে তুমি মনে রাখবা। তাহলে এখানে আসবে 25, তাহলে 25 মাইনাস 16, তাহলে 9 আসবে, তাহলে 3 ডিভাইডেড বাই 5, এটাই হচ্ছে উত্তর। তাহলে 3 ডিভাইডেড বাই 5 কোথায় আছে, এই তো ক নাম্বারটা রাইট অ্যান্সার, 3 ডিভাইডেড বাই 5। সো এই উৎকেন্দ্রিকতাটা মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা একদম শেষ করে দিয়েছি ক্লাস, আজকের ক্লাসটা। ঠিক আছে, এই যে লাস্টে জাস্ট খালি আমাদের কোর্সের অ্যানাউন্সমেন্ট। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে ভাবতেছো, তোমরা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা ঠান্ডা মাথায় দাও। তারপরে যারা ভাবতেছো যে না আমার কাছে যেহেতু এখনও একটা সুযোগ আছে, তাহলে এই সুযোগটা অবশ্যই কাজে লাগাইতে হবে। যারা প্ল্যান করতেছো যে না ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন আমি নিব, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা হওয়ার পরে তুমি প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকার পাশাপাশি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে তোমার যে স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটি আছে, যেহেতু তোমার কাছে একটা সুযোগ আছে, ওই সুযোগটাকে কাজে লাগানোর ট্রাই করো। ওকে, সো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ম্যারাথন ক্লাস ছিল উচ্চতর গণিতের, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টাইপ একবার করে রিভিশন করে দেওয়ার ট্রাই করছি আমি। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সবার আগে আমি একটু বলে দিই, যেগুলো পড়াইছি এগুলো একটু বারবার করে রিভিশন দিবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটা প্রশ্ন আসবে, ধরো 4টা বা 5টা প্রশ্ন আসবে ম্যাথ থেকে, খুব কম প্রশ্ন আসবে, কিন্তু তোমাকে একটু স্মার্টলি পড়তে হবে। এখানকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সরলরেখা এবং ত্রিকোণমিতি। সো সরলরেখা এবং ত্রিকোণমিতি একটু বেশি সময় দিয়ে পড়বা, বাকিগুলো আলটিমেটলি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিছি সেগুলো আলটিমেটলি টাচ করবা।
ওকে, এবং অন্তরীকরণ যোগজীকরণ থেকে যেগুলো দেখাই দিছি ওগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করে যাবা, এর থেকে কঠিন ইনশাল্লাহ আসবে না। বুঝতে পারছো? সো ক্লাসটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানাও যে ভাইয়া ক্লাসটা কেমন লাগলো, সবাই সব কিছু বুঝতে পারছো কি না। যেহেতু উচ্চতর গণিত ক্লাস, তোমরা অনেকেই উচ্চতর গণিতকে ভয় পাও, সো আমি চেষ্টা করছি একদম সহজভাবে সব কিছু উপস্থাপন করার জন্য। তো সবার ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানাও। আর এই ক্লাসের দাগানো পিডিএফটা যাদের যাদের দরকার, যে ভাই আমি পুরো স্লাইডটা দরকার আমার, যাদের দাগানো পিডিএফটা দরকার, তোমরা আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে ইনবক্স করলেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে ইনবক্স করলেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, যাদের এই পিডিএফটা প্রয়োজন ক্লাস শেষে তোমরা আই এডুকেশন সায়েন্স পেজে ইনবক্স করিও যে ভাই ম্যাথ ক্লাসের স্লাইডটা লাগবে, তাহলে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের আবার হচ্ছে কি এই 7টার সময় মহসিন ভাইয়ের ক্লাস আছে, ইংরেজি ক্লাস, তাই না? সো আলটিমেটলি হচ্ছে হ্যাঁ, এই তো ওকে জোস, ভালো ভালো আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, আপনার ক্লাস খুবই জোস। ওকে, সো এখন ভাইয়া কি করতে হবে, এই পিডিএফটা কালেক্ট করে অবশ্যই বারবার কয়েকবার রিভিশন দাও। পরীক্ষা ইনশাল্লাহ কনফিডেন্স থাকো যে ইনশাল্লাহ ভালো হবে। ওকে, যা পড়াইছে একটু বারবার করে রিভিশন দাও, এগুলো নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যাদের পিডিএফ দরকার আমাদের আই এডুকেশন সায়েন্স পেজে মেসেজ দাও। আর যদি আই এডুকেশন পেজে ফলো না দেওয়া থাকে আই এডুকেশন সায়েন্সে, তুমি আই এডুকেশন সায়েন্স লিখে সার্চ দিলেই আই এডুকেশন সায়েন্স পেজটা চলে আসবে। সো আমাদের সায়েন্সের কার্যক্রম এখন থেকে সব কিছুই আমরা আই এডুকেশন সায়েন্স থেকে তো করবো, তো এই জন্য আলটিমেটলি তোমরা আই এডুকেশন সায়েন্স পেজে মেসেজ দিলে পুরো ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুব সুন্দর মতো ঠান্ডা মাথায় জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা দিও। আমি তোমাদের ফিজিক্স এবং ম্যাথ ম্যারাথনটা নিয়েছি, ইনশাআল্লাহ ক্লাস থেকেই দেখবে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষায় চলে আসবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিও। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।